পরদিন সকালে ব্রেকফাস্টের পর হোটেলে মিলিত হলো 5 জনে। তারপর বেরিয়ে এলো। মিস্টার ড্যানির কেবিনে হেঁটে পৌঁছতে অনেক সময় লাগবে, বলল মিকি। সাইকেল থাকলে ভালো হতো। তাছাড়া এমনিতে চলাফেরার জন্যেও তোমাদের 4 জনের 4টে সাইকেল থাকা দরকার। ঠিকই বলেছ, বলল অয়ন। চলো সাইকেল ভাড়া করে ফেলি। রাজি হলো অন্যরা। 15 মিনিটের মধ্যেই ওদের 4 জনের কাছে 4টে ভাড়া করা সাইকেল দেখা গেল। মিকিও নিজের সাইকেলটা নিয়ে এসে ওদের সঙ্গে যোগ দিল। রওনা হলো ওরা। সাইকেল চালাতে চালাতে একসময় আলবার্ট জিজ্ঞেস করলো, তোমাদের এই মিস্টার ড্যানিটা কে? ডিকের সঙ্গে তার কি সম্পর্ক? মিস্টার ড্যানির পুরো নাম ড্যানি হারভে, বলল মিকি। সে শিকারী, জঙ্গলের ভেতরে একটা কেবিনে একা থাকেন। অয়ন ওনারই গরু চুরি ঠেকিয়েছিল। কিন্তু আমি জিজ্ঞেস করছি যে ডিকের সঙ্গে তার কি সম্পর্ক, বলল আলবার্ট। ডিকের আস্তানাটা একমাত্র উনিই চেনেন, এবার বলল অয়ন। কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করতে যাবেন কেন, বলল জেমস। কারণ, বলল জিমি, সেদিন ওর গরুগুলো রক্ষা করার পর উনি বলেছিলেন আমাদের প্রয়োজনের সময় তিনি সাহায্য করবেন। তবে আমার মনে হয় কি জানো, এমনিতেই তিনি আমাদেরকে সাহায্য করতেন, কারণ ডিক তার শত্রু। আর কথা বাড়ালো না কেউ। কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর দিয়ে সাইকেল ঠেলে ড্যানি হারভের কটেজের সামনে পৌঁছলো ওরা। সাইকেলগুলো দাঁড় করিয়ে কটেজের দিকে এগোলো সবাই। দরজায় নক করলো অয়ন। কে? ভেতর থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো ড্যানি। আমি অয়ন, বলল অয়ন। অয়ন বলে দরজা খুলে দাঁড়ালো ড্যানি। ওদের দেখে হাসিতে উদ্ভাসিত হলো তার মুখ। বলল, ও তোমরা সদল বলে চলে এসেছো দেখছি। তাই এসো, ভেতরে এসো। ভেতরে ঢুকলো সবাই। পরিচয় করিয়ে দিল অয়ন। আমাদের 3 বন্ধু, মিকি ব্রাউন, আলবার্ট কুপার আর জেমস কুপার। একে একে সবার সঙ্গে হ্যান্ডশেক করলো ড্যানি। বলল, পরিচিত হয়ে খুশি হলাম। কিন্তু অয়ন, শুধু কি পরিচয় করাবার জন্যই কি এখানে এসেছে ওদের নিয়ে? না, বলল অয়ন, আপনি ঠিকই ধরেছেন। সেদিন আপনি বলেছিলেন যে দরকার হলে আপনার কাছে আসতে। দরকার কি পড়েছে, জিজ্ঞেস করলো ড্যানি। হ্যাঁ, মাথা ঠেকালো অয়ন। ব্যাপারটা ডিককে নিয়ে। ডিক? ভুরু কুচকে ফেললো ড্যানি। আবার কি করেছে? আলবার্ট আর জেমসের টাকা ছিনতাই করেছে, বলল অয়ন। তবে সমস্যাটা টাকা পয়সা নিয়ে না। ওদের কাছে একটা চিঠি ছিল, খুব গুরুত্বপূর্ণ। সেটাও ছিনতাই হয়েছে, ওটা উদ্ধার করতে হবে। আচ্ছা, এই কথা, মাথা ধরল ড্যানি। হ্যাঁ, বলল অয়ন, এখন একমাত্র আপনি আমাদেরকে সাহায্য করতে পারেন। কেন, বলল ড্যানি। শেরিফের কি হয়েছে? ওসব ঝামেলা যেতে চাইছি না, বলল মিকি। তাছাড়া ডিক এসব ঘটনা অহরহই ঘটাচ্ছে। শেরিফ অতটা গুরুত্ব দেবে না ব্যাপারটায়, তাই আপনাকেই চাইছি। খানিকক্ষণ চিন্তা করলো ড্যানি, তারপর বলল, ঠিক আছে, সাহায্য করব আমি। তোমরা যদি চাও তাহলে এক্ষুনি হানা দেয়া যায় ডিকের আস্তানায়। সেটাই তো চাই আমরা, সমস্যারে বলল সবাই। বেশ, বলল ড্যানি, তাহলে চলো, হেঁটেই যেতে হবে, সাইকেল নেওয়া যাবে না। কেবিন থেকে বেরোলো সবাই। ড্যানি তার হাতে শটগানটা নিয়েছে। মিনিট 15 পরে টিম আর বিগের কেবিনের সামনে পৌঁছলো ওরা। সেটাকে পাশ কাটিয়ে বাদিকের আরেকটা পথ ধরে আরো মিনিট 5 এগোলো। অবশেষে ডিকের আস্তানায় পৌঁছলো ওরা। আস্তানা বলতে একটা ভাঙাচোরা ইটের বাড়ি। ছাদ এবং দেয়ালের বেশিরভাগ অংশের কোনো অস্তিত্ব নেই। শুধু সামান্য ভাঙাচোরা ইটের দেয়াল দেখে বোঝা যায় এককালে একটা বাড়ি ছিল এখানে। ওটাই, ফিসফিস করে বলল ড্যানি। শুনে নিরাশ হয়ে পড়ল সবাই। ওটা কি করে আস্তানা হয়, বলল জিমি। ভাঙা বাড়ি ওটা, দেয়াল তো দূরের কথা, ছাদই নেই। ওখানে কি করে থাকে ওরা? তাছাড়া এখান থেকে কাউকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি, আস্তানা ফেলে পালিয়েছে নাকি? ঠোঁটে আঙুল দিয়ে কথা বলতে নিষেধ করলো ড্যানি। তারপর একটানে সবাইকে ঝোপের আড়ালে নিয়ে এলো। ফিসফিস করে বলল, আস্তে করে কথা বলো, নইলে ওরা শুনে ফেলবে। আর হ্যাঁ, ওটাই ওদের আস্তানা। তোমার মতো সবাইকে ধোকা দেওয়ার জন্যই ওখানে আস্তানা বানিয়েছে ডিক। হঠাৎ দেখে মনে হয় ওটা আস্তানা হতে পারে না।
আসলে মাটির নিচে ভাড়ার মতো একটা ঘর আছে, পুরোপুরি অক্ষত। ওখানেই থাকে ডিক আর ওর দল। বুঝতে পেরেছি, বলল জিমি। তা এখন আমরা কি করব? ডিকের আস্তানায় যাব, বলল ড্যানি। সোজাসুজি হেঁটে যাওয়া চলবে না। হঠাৎ কেউ ভেতর থেকে বের হলে চোখে পড়ে যাব, তাহলে ক্রল করে এগোতে হবে। কি, পারবে তো? হ্যাঁ পারবো, মাথা ঝাঁকিয়ে সায় জানালো সবাই। এসো বলে শুয়ে ক্রল করে এগোতে লাগলো ড্যানি। পিছু পিছু ছেলেরাও একই ভঙ্গিতে এগোতে লাগলো। অর্ধেক পথ মাত্র এগিয়েছে, এমন সময় একটা শব্দ শুনে পাথরের মতো স্থির হয়ে গেল সবাই। ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো ড্যানি। শব্দ করতে নিষেধ করলো। সামনে তাকালো সবাই। ট্র্যাপডোর খুলে আস্তানা থেকে বেরিয়ে এসেছে ডিকের একজন সঙ্গী। বাইরে বেরিয়ে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো সে। সিগারেটটা ঠোঁটে ঝুলিয়ে আগুন ধরালো, টান দিয়ে ধোঁয়া ছাড়লো। তারপর আয়েশ করে দেয়ালের ভগ্নাবশেষে হেলান দিয়ে দাঁড়ালো সে। কিছুক্ষণ অপেক্ষার পর অধৈর্য হয়ে উঠল ওরা। সিগারেট শেষ করেও যাবার নাম করছে না বেটা। মনে হচ্ছে সারাদিন পাহারা দেবে আস্তানা। শেষ পর্যন্ত ঝুঁকি নেবার সিদ্ধান্ত নিল রানী। ফিসফিস করে সবাইকে বোঝালো সে কি করতে যাচ্ছে। কেউ বাধা দিল না, কারণ সবাই বুঝতে পারছে এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই সামনে। পরিকল্পনা মতো গড়িয়ে একটা গাছের আড়ালে চলে গেল ড্যানি। লাফিয়ে উঠে দাঁড়ালো অন্যরা। ড্যানি যেদিকে গেছে সেদিক লক্ষ্য করে ছুটল। চমকে মুখ তুলে তাকালো ডিকের সঙ্গীটা। এক মুহূর্তেই সতর্ক হয়ে গেল। অয়নদের তাড়া করলো সে। গাছের পাশ দিয়ে যেতেই আড়ালে দাঁড়ানো ড্যানির বিলাসী শিক্ষার একটা ঘুষি খেলো সে। চোখে সর্ষে ফুল দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেল। যাক, আপদ বিদায় হয়েছে, বলল ড্যানি। এবার হেঁটেই আস্তানা পর্যন্ত যাওয়া যাবে। আর কেউ বেরোবে বলে মনে হয় না। 2 মিনিটের মাথায় ট্র্যাপডোরটার পাশে এসে দাঁড়ালো 6 জনে। অয়ন, বলল ড্যানি, আমি বলা মাত্রই হ্যাচকা টানে খুলে ফেলবে দরজা। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকবো আমি, পেছনে পেছনে তোমরা। আগে থেকে সাবধান করে দিচ্ছি, আমি যা যা বলবো শুধু তাই করবে, নইলে বিপদ হবে কিন্তু। ওরা ভয়ঙ্কর লোক। হাতের নাগালে তোমাদের যে কোনো একজনকে পেলেই জিম্মি করে ফেলবে, আর সেক্ষেত্রে পরাজিত হব আমরা। বুঝেছি, মাথা ঝাঁকিয়ে বলল সবাই। ভেরি গুড, বলল ড্যানি। তাহলে অয়ন, এখন? ঠিক আছে। হাতলটা ধরেই রেখেছিল অয়ন। নির্দেশটা কানে যাওয়া মাত্রই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মারল। খুলে গেল ট্র্যাপডোর। শটগানটা 2 হাতে ধরে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে গেল ড্যানি। পিছু পিছু ছেলেরা, সবার পেছনে অয়ন। শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিল ডিক আর তার 10 জন সঙ্গী। হুড়মুড় করে অয়নদের ঢুকে পড়তে দেখে বিস্ময়ে স্থির হয়ে গেল। পর মুহূর্তেই লাফিয়ে উঠে দাঁড়ালো সে। খবরদার, গম গম করে বেজে উঠল রানীর গলা। যেভাবে বসেছিলে সেভাবেই বসে পড়ো ডিক। আমার তর্জনী আর শটগানটা একটু বেয়ারা স্বভাবের। পশু পাখির মতো যে কোনো শিকারকে বেপরোয়া হতে দেখলেই আঙুলটা ট্রিগারে চাপ দিতে আর শটগানটা গর্জে উঠতে অস্থির হয়ে ওঠে। মুখ কালো হয়ে গেল ডিকের। মেঝেতে বসে পড়ল সে। বলল, কি চান আপনি? সেদিন আপনি একবার আমার বন্ধুদের পিটিয়েছেন, তার প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। প্রতিশোধ বলে হাহা করে অট্টহাসি হেসে উঠল ড্যানি। বলল, সংশোধন করে নাও কথাটা। নেওয়া হয়নি না, বলো পারা যায়নি। চেহারা লজ্জায় আরো লাল হলো ডিকের। বাতাসে শটগান নাচালো ড্যানি। আলবার্ট আর জেমসের দিকে ইঙ্গিত করে বলল, কালকে সন্ধ্যায় ওদের কাছ থেকে টাকা পয়সা আর একটা চিঠি ছিনতাই করেছ, ওগুলো ফেরত দাও। আমি কিছু একটা বলতে যাচ্ছিল ডিক। হাত তুলে তাকে থামিয়ে দিল ড্যানি। বলল, উল্টোপাল্টা কথা বলবে না। ওসব করলে গুলি করে হাত পা গুঁড়ো করে শেরিফ হাতে তুলে দেবো তোমাকে। কাজটা করতে বিন্দুমাত্র হাত কাঁপবে না আমার। জিনিসগুলো তাড়াতাড়ি বের করো। ঘরটার এক কোণে রাখা একটা বাক্স থেকে মানিব্যাগ আর চিঠি বের করলো ডিক। সেগুলো হাতে নিয়ে এগিয়ে এলো। মেঝেতে রাখো, বলল ড্যানি। মেঝেতে জিনিসগুলো রেখে এক পা পেছালো ডিক। সঙ্গে সঙ্গে একটা ভুল করলো আলবার্ট। জিনিসগুলো তুলে নিতে এগিয়ে গেল সে। শেষ মুহূর্তে সাবধান করতে যাচ্ছিল ড্যানি, কিন্তু যা ঘটার তা আগেই ঘটে গেল। ডিকের 2 হাত যেন ছবল মারল।
খপ করে আলবার্টকে ধরে নিজের শরীরের সামনে নিয়ে এলো সে। আলবার্টের গলার উপর দিয়ে হাত ঘুরিয়ে তার পিঠটা নিজের দিকে ফেরালো ডিক। শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে উঠল আলবার্টের জন্য। তো এখন কি করবেন মিস্টার জ্যানি? উদ্ধতপূর্ণ গলায় বলল জ্যানি। নিষ্ফল আক্রোশে মেঝেতে পা ঠুকল জ্যানি। হো হো করে হেসে উঠল ডিক। সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এলো অয়ন। হাতের মুঠোয় ধরা পদার্থটা ছুঁড়ে মারল ডিকের চোখে। আহ করে একে চিৎকার করল ডিক। হাতের বাঁধন ঢিলে করতে বাধ্য হলো সে। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আলবার্ট। ছো মেরে মানিব্যাগ আর চিঠি তুলে নিয়ে নিরাপদ দূরত্বে সরে গেল। দুপা এগিয়ে শটগানের বাট দিয়ে ডিকের চোয়ালে জোরে আঘাত করলো ড্যানি। ডিক তখনও চোখ কচলাচ্ছিল। ওই অবস্থায় ঘা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। দুর্দার করে সিঁড়ি বেয়ে ট্র্যাপডোর গলে বেরিয়ে এলো অয়নরা। সিঁড়ি বেয়ে ডিকের সঙ্গীরাও উঠে আসতে লাগলো। প্রথম লোকটা মাথা বের করতেই অয়ন ট্র্যাপডোরের পাল্লাটা লোকটার মাথার উপর ফেলে দিল। একটা আর্তনাদ শোনা গেল। সঙ্গীদের নিয়ে হুড়মুড় করে নিচে পড়ে গেল আহত লোকটা। ছুটতে শুরু করলো অয়নরা, সবার আগে ড্যানি। এই তুমি ডিকের চোখে কি ছুঁড়ে মেরেছিলে? ছুটতে ছুটতে অয়নকে জিজ্ঞেস করলো মিকি। ধুলো, বলল অয়ন। সবার শেষে আস্তানায় ঢোকার সময় কেন যেন মনে হলো আমার বেকায়দা পরিস্থিতি মোকাবিলার জন্য কিছু একটা হাতে রাখা দরকার। ধুলো ছাড়া আর কিছু পেলাম না। থ্যাংক ইউ অয়ন, ছুটতে ছুটতে একসময় বলল আলবার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। পিছু নিল না ডিকের সঙ্গীরা, ফলে সহজেই পালাতে সক্ষম হলো ওরা। ড্যানির কাছ থেকে বিদায় নিয়ে সবাই ফিরে গেল। চিঠি নিয়ে কেউই কোনো কথা তুলল না। আলবার্ট আর জেমসও কিছু বলল না। এরপর দুদিন কেটে গেল। রোজই অয়ন আর জিমি মিকিকে নিয়ে শহরে ঘোরাফেরা করে, কিন্তু তদন্তের আর কোনো অগ্রগতি হয় না। তৃতীয় দিন ব্রেকফাস্টের পর মিকি আসতেই অয়ন বলল, এভাবে আর চলতে পারে না, একটা কিছু করতেই হবে। মানে? জিজ্ঞেস করল মিকি। মানে হচ্ছে দুদিন ধরে আমরা কেবল ঘোরাঘুরি করছি, বলল অয়ন, অথচ তদন্তের কোনো উন্নতি হচ্ছে না। তদন্তের অগ্রগতির জন্য কি করতে হবে? জিজ্ঞেস করল মিকি। ওই চিঠিটা, বলল অয়ন। ওই চিঠিটা রহস্য সমাধানের সবচেয়ে বড় সূত্র। ওটা আমাদেরকে পেতেই হবে। আলবার্ট আর জেমস কি রাজি হবে আমাদের চিঠিটা দেখাতে? বলল জিমি। আমার তো মনে হয় না। রাজি না হলে রাজি করাতে হবে, বলল অয়ন। কেন জানি আমার মনে হচ্ছে ওরা আমাদের শত্রু না। রেমন্ড প্রাইস দুই ডাকাত হয়েও থাকে, তবু আলবার্ট আর জেমসের ভূমিকা পুরো ব্যাপারটাই অন্যরকম। হতে পারে, বলল মিকি। তাহলে আমরা ওদের সাথে কখন দেখা করতে যাচ্ছি? তোমাদের যদি অসুবিধা বা আপত্তি না থাকে তাহলে এখনই যাব। আমি রাজি আছি যেতে, বলল মিকি। জিমি তুমি? আমিও, বলল জিমি। গুড, বলল অয়ন। চলো যাওয়া যাক। সাইকেল নিয়ে হোটেলে গেল ওরা। সাইকেলগুলো বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢুকলো। বারে দাঁড়িয়েছিল ডন হারপার। ওদেরকে দেখেই গুড মর্নিং জানালো। বলল, কেমন আছো তোমরা মিকি? ভালো, সংক্ষেপে বলল মিকি। বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছ বুঝি? জিজ্ঞেস করলো ডন। হ্যাঁ, বলে অয়ন আর জিমিকে নিয়ে ওপরতলায় চলে এলো মিকি। আলবার্ট আর জেমসের দরজায় নক করল। দরজা খুলল আলবার্ট। ওদেরকে দেখে হাসিতে মুখ উদ্ভাসিত হলো তার। বলল, এসো, ভেতরে এসো। ওরা ঢুকতেই দরজা বন্ধ করলো আলবার্ট। তিনটে চেয়ার দখল করে বসলো অয়ন, জিমি আর মিকি। আলবার্ট বলল, শেষ পর্যন্ত তাহলে এলে তোমরা? গত দুদিনে একবার এলে পারতে। বিশেষ দরকারে এসেছি, গম্ভীর গলায় বলল অয়ন। আশা করি তোমাদের সাহায্য পাবো। বিশেষ দরকার? সাহায্য? অবাক হলো আলবার্ট। কি ব্যাপার? তোমাদের ওই চিঠিটা দেখতে চাই, বলল অয়ন। সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল আলবার্ট। বলল, অন্য কোনো কথা থাকলে বলো। অন্য কোনো কথা নেই, বলল অয়ন। চিঠিটা দেখাবে কিনা বলো। কেন দেখাবো তোমাদের? বলল আলবার্ট। তোমরা কে? আমরা বন্ধু, বলল অয়ন। বিশ্বাস করো, তোমাদের সাহায্য করতে চাই আমরা। তোমাদের বাবা যে টাকাটা লুকিয়ে রেখেছে সেটা খুঁজে বের করতে সাহায্য করব। থমথম হয়ে গেল আলবার্টের গলা। আমাদের বাবা টাকা লুকিয়ে রেখেছে সেটা তোমাদেরকে কে বলেছে? কেউ বলেনি,
বলল অয়ন। আমরা নিজেদের চেষ্টাতেই জেনেছি। তোমরা আমাদেরকে শত্রু মনে করছো, সন্দেহ করছো, অথচ এর কোনো যুক্তি নেই। ঘটনাচক্রে আমরা দুর্ভাগ্যবশত জড়িয়ে পড়েছি, স্বভাবতই কৌতূহলী হয়ে পড়েছি আমরা। পুরো ঘটনাটা শুনলে ব্যাপারটা তুমিও বুঝবে। বলো তাহলে তোমাদের ঘটনা, বলল আলবার্ট। লম্বা ঘটনা ভাগাভাগি করে খুলে বলল অয়ন, জিমি আর মিকি। সব নীরবে শুনল আলবার্ট আর জেমস। কথা শেষ করে অয়ন বলল, কাজেই বুঝতে পারছো, রেমন্ড প্রাইস মানে তোমাদের বাবাকে কেন ডাকাত ভাবছি আমরা। তাছাড়া তোমরা এই যে জ্যাক আর মাইক, এটাও বুঝে গেছি। তাই দয়া করে আমাদের সঙ্গে আর অভিনয় করো না, সব কিছু খুলে বলো আমাদের, আমরা সাহায্য করতে পারবো তোমাদের। এক এক করে অয়ন, জিমি আর মিকির মুখের দিকে তাকালো আলবার্ট। ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, তোমরা খুব বুদ্ধিমান, বিশেষত অয়ন তুমি। তোমাদের অনুমান পুরোপুরি ঠিক। আমি জ্যাক প্রাইস, আর ও আমার ভাই মাইক প্রাইস। আমাদের বাবার নাম রেমন্ড প্রাইস। আচ্ছা, বলল অয়ন, তাহলে তো সবই ঠিক বলে স্বীকার করলে। আরও কিছু প্রশ্ন আছে আমার। তার আগে বলো তো, তুমি থাকো স্পেনে আর মাইক থাকে নিউ ইয়র্কে, দু ভাই দু জায়গায় কেন? সবই জেনে নিতে চাইছো দেখছি, বলল জ্যাক। যাই হোক, বলছি। আমাদের মা স্প্যানিশ। অনেক বছর আগে বাবা একটা কাজে স্পেনে গিয়েছিল, সেখানেই পরিচয় হয় মায়ের সাথে, তারপর বিয়ে। আমি বড় ছেলে। মা আমাকে বাবার সঙ্গে আমেরিকায় আসতে দেয়নি, কিন্তু মাইকের বয়স যখন 7 বছর, তখন একরকম জোর করেই বাবা ওকে নিয়ে আসেন। ও, তার মানে তুমি এই প্রথম আমেরিকায় এলে? জিজ্ঞেস করলো জিমি। মোটেই না, বলল জ্যাক। প্রতি বছর কমপক্ষে 2বার আসে মি এখানে। মাঝে মাঝে মাইকও স্পেনে যায়। এখানে ও থাকে আমাদের এক ফুপুর কাছে। বাবার ঠিক ঠিকানা নেই, কদিন এখানে কদিন ওখানে ঘুরে বেড়ায়। তাহলে মাইককে মায়ের কাছ থেকে এখানে এনে রাখার যুক্তি কি? বলল মিকি। ভালোভাবে পড়াশোনা, বলল জ্যাক। স্পেনে নাকি পড়াশোনা ভালো না। ও আচ্ছা, বলল অয়ন। তাহলে এবার আমার প্রশ্নের জবাব দাও, তোমার বাবাকে সত্যি ওই ডাকাতিতে জড়িত? হ্যাঁ, মৃদু কণ্ঠে বলল জ্যাক। খুব অভাবে পড়ে কাজটা করেছিল বাবা। এমনিতে বাবা খুব ভীতু টাইপের লোক, কিন্তু কথাই বলে না, অভাবে স্বভাব নষ্ট। ঠিক তাই ঘটেছিল বাবার বেলায়। চিঠিটা পড়লেই সব বুঝতে পারবে। তোমাদের বাবা এখন কোথায়? জিজ্ঞেস করলো অয়ন। উনি নেই। গলা কেঁপে উঠল জ্যাকের। মারা গেছেন। আমি সত্যিই দুঃখিত জ্যাক। না না, ঠিক আছে, বলল জ্যাক। তুমি তো আর আগে জানতে না ব্যাপারটা। চিঠিটা পড়তে চেয়েছিলে, তাই না? এই নাও। বালিশের নিচ থেকে চিঠিটা বের করে অয়নের হাতে দিল জ্যাক। চিঠিটা খোলার আগে অয়ন জ্যাককে জিজ্ঞেস করলো, আমাদেরকে যে চিঠিটা পড়তে দিচ্ছ, এটার কারণ কি? চিঠিটা উদ্ধার করতে সাহায্য করলে যে সেদিন, বলল জ্যাক। তারপর 2 দিন ধরে আমি আর মাইক একটা দোটানার মধ্যে পড়ে গিয়েছিলাম। তোমাদেরকে সব খুলে বলবো কি বলবো না। আসলে ওই ঘটনার পর তোমাদের সম্পর্কে আমাদের ধারণা পাল্টে গেছে। বলতে পারো ছিনতাইয়ের ঘটনাটাই আমাদের মধ্যে বন্ধুত্বের সুযোগ এনে দিয়েছে। তার উপর কিভাবে এই ঘটনায় জড়িয়ে পড়লে জানতে পেরে দোটানাও কাটিয়ে উঠেছি। তোমরা খুব বুদ্ধিমান। আমার মনে হচ্ছে তোমরা এই ধাঁধাটার সমাধান করতে পারবে, তাই এই চিঠিটা দেখতে দিচ্ছি। ধাঁধা? অবাক হলো অয়ন। পুরো চিঠিটাই পড়ে দেখো, বলল জ্যাক, তাহলেই সব বুঝতে পারবে। চিঠির ভাঁজ খুলে পড়তে লাগলো অয়ন। জিমি আর মিকি তার 2 কাঁধের উপর ঝুঁকে পড়ল তা পড়ার জন্যে। চিঠিটা এরকম: প্রিয় জ্যাক, প্রথমে আমার শুভেচ্ছা নিও। এই চিঠি যখন তোমার হাতে পড়বে, তখন আমি বেঁচে থাকতেও পারি, আবার নাও পারি। বেঁচে যদি থাকিও, তোমাকে সব খুলে বলার মতো অবস্থা আমার থাকবে না। আমার জীবন প্রায় শেষ। পরিষ্কার শুনতে পাচ্ছি আমি মৃত্যুর পদধ্বনি। জীবনে একটা বিরাট ভুল করেছি আমি। তার প্রায়শ্চিত্ত করার সামর্থ্য এখন আর আমার নেই। আমি যে এই চিঠিটা লিখতে পারছি, এটা ঈশ্বরের পরম করুণা। যাই হোক, তুমি হয়তো অবাক হচ্ছ আমার এই কথাগুলো পড়ে। আর অযথা কথা বাড়াবো না, এবার আসল কথায় আসি। প্রায় বছর 5 আগে আমি একটা বিরাট অপরাধ করেছিলাম। কি করেছিলাম তা শুনে তুমি অবাক হয়ে যাবে। ব্যাংক ডাকাতি।
হ্যাঁ, ব্যাংক ডাকাতি। টিম স্যানসন আর বিগ হার্লো নামে দুজন লোককে নিয়ে $2 মিলিয়ন লুট করি আমি। তুমি হয়তো অবাক হয়ে ভাবছ, তোমার এই নিরীহ গোবেচারা বাবা এই কাজ করে কিভাবে, তাই না? কিন্তু আমি করেছি, করতে বাধ্য হয়েছিলাম। প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল আমার। ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাইনি। কিন্তু সমস্যা শুরু হলো ডাকাতির পরে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, নিজের ভুলও বুঝতে পারলাম, কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না। পুলিশ নোটের নাম্বার পাঠিয়ে দিয়েছে সবখানে। টাকাগুলো খরচ করা সম্ভব নয় বুঝতে পেরে আমি টিম আর বিগকে ধোকা দিয়ে পালিয়ে গেলাম। কয়েকদিন পর ধরা পড়লো ওরা। কোনো উপায়ান্তর না দেখে টাকাগুলো আমি একখানে লুকিয়ে ফেললাম। ঠিক করলাম আর জীবনেও ওই টাকার কথা ভাববো না। আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্ককে আমি লুকিয়ে ফেলেছি, তাই তোমাদেরকে আর ঘটনাটা জানালাম না। কিন্তু আমার ধারণা ভুল ছিল। টাকাগুলো লুকিয়ে ফেলেই আমি রেহাই পাইনি। টিম আর বিগের কারাদণ্ডের মেয়াদ প্রায় শেষ। কে জানে, এর মধ্যে হয়তো জেল থেকে ছাড়াও পেয়ে গেছে। আমি ওদের ক্ষতি করেছি, টাকা দেইনি। ওরা জেল থেকে বেরিয়েই আমাকে খুঁজে নেবে, কিন্তু তা আমি হতে দিতে পারি না। আমি তোমাকে লুকানো টাকাগুলোর হদিশ দিয়ে যাচ্ছি, তবে সোজা পথে নয়, একটু বাঁকা পথে, ধাঁধার মাধ্যমে। কারণ টিম আর বিগ যদি তোমাদের ধরেও নিয়ে যায়, লাভ হবে না। কারণ তোমাদের থেকে ওরা শুধু জানলে ধাঁধাটা জানতে পারবে। সেটা ভেদ করার মতো বুদ্ধি ওদের নেই বলেই আমার বিশ্বাস। তুমি আর মাইক মিলে টাকাগুলো খুঁজে বের করবে, তারপর নিজেরাই তা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেবে এবং টিম আর বিগের থেকে সাবধান থাকবে। চিঠির সঙ্গে একটা ম্যাপ দিলাম, ওটাতে ক্রস দিয়ে দেখিয়ে দিয়েছি কোথা থেকে অনুসন্ধান করতে হবে। এবার এই ধাঁধাটা দেখো। সিটিজেন, ফার্স্ট অফ দ্য নিউজ, 3 aims, chlorophyll hatchback. It is made of calcium and phosphate, and its companion is something which somebody shots. Where rabbit lives, 2 are 10. A and X is the key to the treasure. বুঝতে পারছি ধাঁধাটা বেশ কঠিন হয়ে পড়েছে তোমাদের জন্য। একটু সহজ করে দিই। প্রতিটি লাইনে একটা করে জিনিস বোঝানো হয়েছে, যেমন কোন জায়গা থেকে কোন দিকে, জায়গার উচ্চতা, পথ নির্দেশ, এইসব। এখনও বোধহয় কঠিন লাগছে। সর্বশেষ সূত্রটুকু তোমরা ম্যাপে চিহ্নিত স্থানের একজন নিঃসঙ্গ ওরিয়নের কাছ থেকে জেনে নেবে। তার নাম 4 দিয়ে শুরু। তোমরা তোমাদের আসল পরিচয় অবশ্যই গোপন রাখবে অনুসন্ধানের সময়। শুধুমাত্র সেই ওরিয়নের কাছে সূত্র জানতে গেলে তার কাছে আসল নাম বলবে। ঈশ্বর তোমাদের সহায় হন। যে পাপ আমি করেছি তার হাত থেকে তোমরা দুভাই আমাকে রক্ষা করো। বিদায়। ইতি তোমার হতভাগ্য বাবা। পড়া শেষ করে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকলো ওরা। একসময় অয়ন নীরবতা ভেঙে বলল, এই তাহলে ব্যাপার, টাকাগুলো খুঁজে বের করতে এসেছো তোমরা? হ্যাঁ, বলল জ্যাক। তোমার বাবার উচিত ছিল ডাকাতির পরপরই টাকাটা পুলিশের হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করা, বলল মিকি। তাহলে এত কিছু ঘটতো না। জানি, বলল জ্যাক, কিন্তু তোমাদের তো বলেছি বাবা ছিল ভীতু প্রকৃতির লোক। ডাকাতিটা যে কিভাবে করলো সেটাই আশ্চর্য, কিন্তু পুলিশের কাছে যাবার মতো সাহস ছিল না তার। এটা এখন বেশ বুঝতে পারছি। চিঠিটা এলো কিভাবে তোমার কাছে? জিজ্ঞেস করলো জিমি। ডাকে? না, বলল জ্যাক। মাস 3 আগে মাইককে নিয়ে প্রচণ্ড অসুস্থ অবস্থায় স্পেনে এলো বাবা। কথা বলার মতো শক্তিও ছিল না বলতে গেলে। মারা যাবার 2 দিন আগে এই চিঠিটা দেয় আমাকে সে। তারপর 2 দিন পর মারা যায়, হার্ট অ্যাটাকে। ডাক্তার বলেছিলেন প্রচণ্ড ভয় নাকি তাকে কাবু করে ফেলেছিল, সেটাই হার্ট অ্যাটাক ঘটিয়েছে। টিম আর বিগের ভয়? জিজ্ঞেস করলো অয়ন। সেটাই হবার কথা, বলল জ্যাক। বলল অয়ন। তা তোমরা কদ্দূরে গিয়েছ? একটুও না, বিরক্ত কণ্ঠে বলল জ্যাক। ধারাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। গ্রিন হিলেও তো আসতাম না। ম্যাপে এই নামের উপর ক্রস চিহ্নটা না থাকলে আশাই হতো না। নিউ ইয়র্কেই বসে থাকতাম। একটাই উপায় খোলা আছে সামনে, ওই ওরিয়নকে খুঁজে বের করতে হবে। ওরিয়ন মানে হচ্ছে কালপুরুষ, বলল অয়ন। কিছুই বোঝা যায় না এ থেকে। আমার মনে হচ্ছে অরিয়ন দিয়ে সরাসরি কিছু বোঝাতে চাইছেন না তোমার বাবা।
টিম আর বিগের কথা ভেবে তাছাটার মতো অন্য কিছু বোঝাচ্ছেন। আমার মনে হয় তাই হবে। লাইনটা খেয়াল করো। ওরিয়নের খোঁজ করতে বলা হচ্ছে, যার নাম 4 দিয়ে শুরু। 4 নিঃসন্দেহে সাংকেতিক ভাষা। কি বোঝানো হয়েছে ওটা দিয়ে? জিজ্ঞেস করলো জিমি। সম্ভবত বর্ণমালার চতুর্থ অক্ষর, বলল অয়ন। তাই হবার কথা, মানুষের নাম যখন। তার মানে ডি, বলল জিমি। বিশেষ কোনো লাভ হচ্ছে না। ডি দিয়ে নামওয়ালা মানুষের অভাব নেই দুনিয়াতে। খোঁজাখুঁজি করলে গ্রিন হিলেও নিশ্চয়ই মিলবে কয়েক ডজন। তা মিলবে, বলল অয়ন। সে যাক, যা বলছিলাম, ওরিয়ন শব্দটাই 4-এর মতো ইনভার্টেড কমা দেয়া। 4 যখন সাংকেতিক, তাহলে ওরিয়নও সাংকেতিক। এটা হতেই হবে, কারণ ওরিয়নের সরাসরি কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। এটা একটা নক্ষত্রমণ্ডলের নাম। তাহলে কি বোঝাচ্ছে? জিজ্ঞেস করলো মিকি। ঠিক বলতে পারছি না, বলল অয়ন। সম্ভবত যাকে আমরা খুঁজছি তার পেশা বা এই জাতীয় কিছু একটা হয়তো। কিন্তু সেটা বের করার উপায় কি? জিজ্ঞেস করলো জ্যাক। বুদ্ধি খাটানো, বলল অয়ন। কালপুরুষ নক্ষত্রমণ্ডল সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে। সেখান থেকে সূত্র পাওয়া যেতে পারে। তথ্য কোথায় পাওয়া যাবে? জিজ্ঞেস করলো জ্যাক। এটা সহজ, বলল অয়ন। লাইব্রেরি। জিমি আর মিকিকে নিয়ে তুই চলে যা লাইব্রেরিতে। কালপুরুষ সম্পর্কে যা যা জানতে পারবি লিখে নিবি। লাঞ্চ পর্যন্ত আমি আছি এখানে। লাঞ্চের আগে ফিরবি। একসঙ্গে করতে যাব, ঠিক আছে? মাথা ঝাঁকিয়ে রুম থেকে বেরিয়ে গেল জিমি আর মিকি। দাদাটার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকালো অয়ন। বিড়বিড় করে অনুবাদ করলো দাদাটা। নাগরিক, খবরের প্রথম, 3টা লক্ষ্য, ক্লোরোফিল কুজ, একটা ক্যালসিয়াম ও ফসফেটের তৈরি, এবং এর সঙ্গী এমন কিছু যা মানুষ ছোড়ে, যেখানে খরগোশ বাস করে। 2 হয় 10, একটা ক্রস, গুপ্তধনের চাবিকাঠি। মাথা নাড়ল অয়ন। জ্যাককে বলল, সত্যি কিছুই বোঝা যাচ্ছে না। সূত্র ছাড়া এটা ভেদ করা যাবে না। আশ্চর্য, এত কঠিন। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। লাইব্রেরিয়ান ভদ্রলোক জিমি আর মিকিকে দেখে হাসলেন। বললেন, তোমরা আবার এসেছো? তোমাদের আরেক বন্ধুকে দেখছি না যে? ও আসেনি, বলল জিমি। একটু বিরক্ত করব আপনাকে, প্লিজ মাইন্ড করবেন না। নক্ষত্রমণ্ডলের উপর একটা বই দরকার আমাদের। ইস্যু করবে? জিজ্ঞেস করলেন লাইব্রেরিয়ান। না, বলল জিমি, এখানে বসে বসেই দেখব। ঠিক আছে, বললেন লাইব্রেরিয়ান। শেষ মাথার র্যাকের সবচেয়ে উপরের তাকে খোঁজ করো, পেয়ে যাবে। ধন্যবাদ বলে ওখান থেকে সরে এলো ওরা। নির্দিষ্ট র্যাক থেকে একটা বই বেছে বের করলো। তারপর সেটা নিয়ে একটা টেবিলে বসলো। সূচিপত্র দেখে কালপুরুষের অধ্যায়টা বের করলো। পৃষ্ঠার ওপরাংশে মোটা করে হেডিং, দ্য ওরিয়ন অর দ্য হান্টার। দেখেই বুক ধড়াস করে উঠল জিমির। চোখ তুলে মিকির দিকে তাকালো সে। মিকিও খেয়াল করেছে লেখাটা। সেও চোখ তুলে তাকালো। দুজনের চোখে চোখে কথা হলো। তাড়াহুড়ো করে বইটা যথাস্থানে তুলে রাখলো ওরা। তারপর প্রায় দৌড়ে গেল লাইব্রেরিয়ানের কাছে। হাঁপাতে হাঁপাতে জিমি বলল, আপনার ফোনটা ব্যবহার করতে পারি? নিশ্চয়ই, বললেন লাইব্রেরিয়ান। তোমাদের কি কাজ শেষ? জি, তাড়াতাড়ি বলল জিমি। তারপর ফোনটা টেনে নিল। এত তাড়াতাড়ি? বললেন লাইব্রেরিয়ান। জি। রিসিভার কানে ঠেকিয়ে বলল জিমি, যা খুঁজছিলাম তা পেয়ে গিয়েছি। দয়া করে ডন হারপারের হোটেলের ফোন নম্বরটা একটু বলবেন? 1 মিনিট, বলে ড্রয়ার থেকে একটা খাতা বের করে একটা পৃষ্ঠা উল্টিয়ে সেটা জিমির দিকে বাড়িয়ে দিলেন লাইব্রেরিয়ান। হোটেলের ফোন নম্বর লেখা পৃষ্ঠাটাই। দ্রুত ডায়াল করলো জিমি। হ্যালো, ডন হারপার। ওপাশ থেকে ডন হারপারের কণ্ঠ শোনা গেল। মিস্টার ডন, আমি জিমি পার্কার। আমার বন্ধু অয়ন আছে 15 নম্বর রুমে। তাকে দয়া করে একটু ডেকে দিন। বলবেন খুব জরুরি, হড়বড় করে বলল জিমি। আচ্ছা। মিনিট 2 পর অয়নের কণ্ঠ শোনা গেল। কি ব্যাপার জিমি, দরকারি কিছু জানতে পেরেছিস? দরকারি মানে? বলল জিমি। আমার বিশ্বাস যা খুঁজছিলাম তাই পেয়ে গেছি আমি। কি সেটা? জানতে চাইল অয়ন।
কালপুরুষ নক্ষত্রমণ্ডলের আর একটা নাম আছে, বলল জিমি। দ্য হান্টার। হান্টার? প্রায় চেঁচিয়ে উঠল অয়ন। মানে শিকারী। মিলছে, সব মিলছে। নিঃসঙ্গ শিকারী। দারুণ জিমি, একটা কাজের কাজ করেছিস তুই। তুই এক্ষুনি চলে আয় হোটেলে। ঠিক আছে, রাখি, বলে রিসিভারটা নামিয়ে রাখলো জিমি। লাইব্রেরিয়ানকে বলল, থ্যাংক ইউ, আমরা তাহলে আসি। লাইব্রেরি থেকে বেরিয়ে সাইকেলে চড়ল জিমি আর মিকি। প্যাডাল ঘুরিয়ে দ্রুত চলল হোটেলের দিকে। কিভাবে যে হোটেলে পৌঁছলো তা ওরা নিজেরাও বলতে পারবে না। হাসি মুখে রুমের ভেতর বসে আছে অয়ন, জ্যাক আর মাইক। ভেতরে ঢুকেই জিমি অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, পাওয়া গেছে লোকটাকে? অবশ্যই, হাসি মুখে বলল অয়ন। অরিয়ন মানে যদি হান্টার হয়, আর 4 মানে যদি ডি হয়, তাহলে লোকটা ড্যানি হারভে। কারণ তার নাম ডি দিয়ে শুরু, আর সে নিঃসঙ্গ একজন শিকারী। জিনিয়াস, বলে উঠল মিকি। আমিও ঠিক একই কথা ভাবছিলাম। ওরিয়নের রহস্য তো ভেদ হলো। এবার জিজ্ঞেস করলো মাইক। মিস্টার ড্যানির কাছে যেতে হবে, বলল অয়ন। প্রথম যেদিন তার সঙ্গে দেখা হলো, সেদিন রেমন্ড প্রাইস সম্পর্কে কি যেন বলতে গিয়ে থেমে গিয়েছিলেন। আমার বিশ্বাস ধাঁধার সূত্র প্রসঙ্গেই। জ্যাক, মাইক, তোমরা চলো। মিস্টার ড্যানি শুধু তোমাদেরকেই বলবেন সব কথা। এখনই যাব? অবাক হয়ে জিজ্ঞেস করলো জ্যাক। অসুবিধে কি, বলল অয়ন। লাঞ্চের এখনো 2 ঘন্টা বাকি আছে। স্বচ্ছন্দেই ঘুরে আসা যাবে মিস্টার ড্যানির কেবিন থেকে। চলো চলো, দেরি না করে বেরোনো যাক। আর আপত্তি করলো না কেউ। হোটেল থেকে বেরিয়ে সাইকেলে চেপে দ্রুত এগিয়ে চলল ড্যানির কেবিনের দিকে। সাই সাই করে প্যাডেল ধরতে লাগলো ওরা 5 জন। ড্যানিকে ঘরেই পাওয়া গেল। সদ্য শিকার করা একটা খরগোশের চামড়া ছিলছিল সে উঠোনে বসে। সাইকেল ঠেলে ছেলেদের আসতে দেখে উঠে দাঁড়ালো সে। হ্যালো মিস্টার ড্যানি, কেমন আছেন? হ্যাঁ ভালো, বলল ড্যানি। তোমরা কেমন? আমরাও ভালো, বলল অয়ন। খুব দরকারি কাজে এসেছি, কথা বলবো আপনার সঙ্গে। আমারও দরকারি কাজ, বলল ড্যানি। আচ্ছা, তোমরা ভেতরে গিয়ে বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। মাথা ঝাঁকিয়ে কেবিনে প্রবেশ করলো ছেলেরা। মিনিট খানেক পর তোয়ালেতে হাতটা মুছতে মুছতে ভেতরে এসে ঢুকলো ড্যানি। বিছানায় বসলো। কি হয়েছে অয়ন? জিজ্ঞেস করলো ড্যানি। আবার কি জরুরি কাজ পড়লো? আলবার্ট আর জেমসের আসল পরিচয় জানাতে এসেছি আপনাকে, বলল অয়ন। আসল পরিচয়? অবাক হলো ড্যানি। আলবার্ট আর জেমস কি ওদের নকল নাম নাকি? হ্যাঁ, এবার বলল জ্যাক। আমি জ্যাকসন প্রাইস, আর যাকে আপনি জেমস বলে জানেন সে হলো আমার ভাই মাইকেল প্রাইস। তাহলে তোমরা দুজনেই জ্যাক আর মাইক? অবাক হয়ে প্রশ্ন করলেন ড্যানি। মাথা ছাগালো জ্যাক। তা তোমাদের জন্য আমি কি করতে পারি? জিজ্ঞেস করলো ড্যানি। বাবা আমার কাছে চিঠি দিয়ে গেছে, বলল জ্যাক। তাতে একে ধাঁধা দেয়া। চিঠিটাতে বলা হয়েছে সূত্র দেয়া আছে নাকি আপনাকে, তাই জানতে এসেছি আমরা। তাহলে এলে তো আমরা শেষ পর্যন্ত, বলল ড্যানি। রেমন্ড প্রাইসের পুরো আচরণই তো আমার কাছে পাগলের কাণ্ড ছাড়া কিচ্ছু মনে হচ্ছিল না। সে যাই হোক, সমস্ত ঘটনা জানতে চাও তোমরা? নিশ্চয়ই, বলল জ্যাক। অয়ন, জিমি আর মিকির সামনে বললে তোমাদের অসুবিধা হবে না তো? জিজ্ঞেস করলো ড্যানি। মোটেও না, বলল জ্যাক। ওদের অবিশ্বাস করি না আমরা। ভেরি গুড, বলল ড্যানি। তারপর বলতে শুরু করলো। প্রায় বছর 4 আগে গ্রিন হিলে এসেছিল রেমন্ড প্রাইস। সে আসার 2 দিন পর তার সঙ্গে আমার দেখা হয়। জিনিসপত্র কেনাকাটার জন্য শহরে গিয়েছিলাম, তখনই দেখা। হোটেলে লাঞ্চ করছিলাম। অন্য কোনো টেবিল খালি না পেয়ে আমার টেবিলে এসে বসেছিল। স্রেফ সৌজন্যতাবশত নামটাম জিজ্ঞেস করেছিলাম, কথা বলেছিলাম। কেমন যেন উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত মনে হচ্ছিল। এর কদিন পরে দেখলাম নিয়মিত পাহাড় জঙ্গলে ঘোরাঘুরি করছে। 2-4 বার মুখোমুখি হলাম, কিন্তু কথাবার্তা তেমন হলো না। চোখের দৃষ্টি দেখে মনে হতে লাগলো পাগল হয়ে যাচ্ছে লোকটা। যাই হোক, একদিন বেশ অদ্ভুত আচরণ করলো সে আমার সঙ্গে। বিকেলবেলা ছিল তখন। হঠাৎ দরজায় টোকা পড়তেই খুলে দেখি রেমন্ড প্রাইস দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মিস্টার রেমন্ড? একটু একটু পানি দিতে পারেন? জিজ্ঞেস করলো রেমন্ড। বড্ড হাঁফাচ্ছিল সে। নিশ্চয়ই, বলে 1 গ্লাস পানি দিলাম।
ঢকঢক করে পানিটুকু শেষ করে আমাকে ধন্যবাদ জানালো সে। তারপর ফ্যাঁসে গলায় বলল, একটা ছোট্ট উপকার করবেন আমার? আমি বললাম, সাধ্যে কুলালে অবশ্যই করব, বলুন কি করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, এখন না, সত্যি যদি প্রয়োজন হয় তাহলে জানাবো। আমার কাছ থেকে বিদায় নিয়ে তারপর চলে গেল সে। এই হচ্ছে ঘটনা। এটাই সেদিন অয়ন আর জিমিকে বলিনি। তারপর কি হলো? রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো জ্যাক। তারপর বলল জানি। তারপর ঘটনাটার কথাটা ভুলে গেলাম আমি। রেমন্ড প্রাইস গ্রিন হিল ছেড়ে চলে গেল। কিন্তু মাস 3-4 আগে এক চিঠি পেলাম আমি, রেমন্ড প্রাইসের লেখা। ভারী অদ্ভুত চিঠি, দেখবে? নিশ্চয়ই, বলল জ্যাক। আলমারি খুলে চিঠিটা বের করলো জানি, জ্যাককে দিল। চারদিক থেকে ওকে ঘিরে দাঁড়ালো সবাই। চিঠিটা এরকম: মিস্টার জ্যানি হারভে, আমি রেমন্ড প্রাইস, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে লিখছি এই চিঠি। আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন। বছর কয়েক আগে একবার গ্রিন হিলে গিয়েছিলাম আমি। সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করতাম। আশা করি চিনতে পেরেছেন। আমি সেবার একটা ছোট্ট উপকার প্রার্থনা করেছিলাম। আপনি কথা দিয়েছিলেন সম্ভব হলে করবেন। কথাটা আপনার হয়তো খেয়াল নেই, কিন্তু আমার আছে। আমি আপনাকে বলেছিলাম প্রয়োজনে জানাবো। আজ সে প্রয়োজন পড়েছে। এই চিঠিটার সঙ্গে আরেকটা চিঠি দিচ্ছি। আমার 2 ছেলে আছে, নাম জ্যাকসন প্রাইস আর মাইকেল প্রাইস। বয়স বর্তমানে 15-16। ওরা যদি আপনার কাছে এসে একটা ধাঁধা ভেদ করার জন্য সূত্র জানতে চাই, তাহলে অন্য চিঠিটা ওদেরকে দেবেন। এই ক্ষুদ্র উপকারটুকুই আপনার কাছে আমার প্রার্থনা। ধন্যবাদ। ইতি রেমন্ড প্রাইস। অন্য চিঠিটা কোথায়? জিজ্ঞেস করলো মাইক। আলমারি থেকে আর একটা কাগজ বের করে ওদের হাতে দিল ড্যানি। এবারের চিঠিটা এরকম: জ্যাক, ড্যানি হারভেকে খুঁজে বের করার জন্য তোমাকে ধন্যবাদ। কথাটা কেন লিখলাম জানো? কারণ ড্যানি হারভেকে খুঁজে পেলেই শুধুমাত্র এই চিঠিটা তোমার হাতে আসবে। যা হোক, এবার সূত্রগুলো জেনে নাও। কিছু শব্দ উচ্চারণের মিল রেখে অন্য শব্দ বসিয়ে সরানো হয়েছে। এক্ষেত্রে রোমান সংখ্যা ব্যবহার করা হয়েছে। কোনো জায়গায় জ্যামিতিক সংকেত দেয়া হয়েছে। আবার কোথাও বা শেষ 3টে অক্ষর বাদ দিতে হবে। এ কটাই মূল সূত্র। বাকি লাইনগুলোর সমাধান তোমাদের নিজেদেরকেই করতে হবে। তোমরা এগিয়ে যাও, উপরে ঈশ্বর আছেন। ইতি তোমার বাবা, রেমন্ড প্রাইস। যাক, বলল জ্যাক, সূত্র পাওয়া গেল। তাতে বিশেষ কোনো লাভ হচ্ছে না, বলল জিমি। ধাঁধাটার অর্থ পাওয়া যাচ্ছে না। এত অস্থির হলে চলবে না, বলল অয়ন। ধীরে ধীরে চিন্তা ভাবনা করে অর্থ বের করতে হবে। উঠে দাঁড়ালো সে। ড্যানিকে বলল, আজ তাহলে আসি আমরা। সাহায্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, বলল ড্যানি, ধন্যবাদ দেওয়ার কি আছে? কোনো রকম সাহায্যের দরকার হলে আবার এসো কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, বলে কেবিন থেকে বেরিয়ে গেল ছেলেরা। ড্যানির কাছ থেকে ফিরে হোটেলে চলে গেল জ্যাক আর মাইক। মিকি গেল তার বাসায়, আর অয়ন জিমিকে নিয়ে ফিরল কটেজে। সূত্রগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে অয়নের। কি যেন চিন্তায় ধরা দিয়েও সরে যাচ্ছে। ব্যাপারটা ধরতে পারছে না ও। টিনা লাঞ্চে যাওয়ার জন্য ওদেরকে ডাকতে এসে দেখতে পেল অয়ন আর জিমি নিজেদের বিছানায় শুয়ে আছে। দেখে অবাক হলো সে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা শুয়ে আছো যে? শরীর খারাপ নাকি? না না, বলে উঠে বসলো অয়ন। একটু টায়ার্ড লাগছিল, তাই শুয়ে আছি। তাই বলো, বলল টিনা। এখন খেতে বসো, টেবিলে খাবার দিয়েছি। আসছি, বলল অয়ন। বেরিয়ে গেল টিনা। জিমিকে ডাকলো অয়ন। এই জিমি, ওঠ, চল লাঞ্চে চল। আমার ঘুম পাচ্ছে, আলস্যজড়িত কণ্ঠে বলল জিমি। উঠতে পারবো না। তোর ঘুম আমি এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি, বলল অয়ন। খবরদার, রেগে বলল জিমি, ধাক্কাধাক্কি করবি না। ওসব কিছুই করব না, নির্লিপ্ত গলায় বলল অয়ন। শুধু একটা কথা বলবো, তাতেই তোর ঘুম ভেঙে যাবে। ওর গলায় চ্যালেঞ্জের সুর। বেশ, বলল জিমি, বল তাহলে সে কথা। ধাঁধার 1 নম্বর লাইনের অর্থ বের করে ফেলেছি আমি, বলল অয়ন। ধর্মর করে উঠে বসলো জিমি। বলল, সত্যি বলছিস তুই? অফকোর্স, বলল অয়ন।
সিটিজেন শব্দটা দিয়ে রেমন্ড প্রাইস কি বুঝিয়েছে সেটা এখন আমি জানি। কি কি বুঝিয়েছে জিজ্ঞেস করলো জিমি। লাঞ্চের পরে বলবো, মুচকি হাসলো অয়ন। তোর ঘুম ভেঙেছে তো? গেছে মানে, বলল জিমি। কমপক্ষে 10 মাইল দূরে পালিয়েছে। প্লিজ অয়ন, অর্থটা বলে দে আমাকে, নইলে লাঞ্চে আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। আরে নামবে নামবে, আশ্বাস দিল অয়ন। কোনো চিন্তা করিস না, এখন খেতে চল, কিনা খাবার নিয়ে বসে আছে। টেবিলে গেল ওরা। সুস্বাদু সব খাবার, কিন্তু ভালোভাবে খেতে পারল না জিমি। তার শুধু মনে হচ্ছিল, কি অর্থ হতে পারে সিটিজেনের? অয়ন যদি বের করতে পারে তাহলে তো তারও পারার কথা ছিল। অনেকক্ষণ চিন্তা করলো জিমি, শেষে হাল ছেড়ে দিল। মনে মনে বিড়বিড় করল, বাপরে বাপ, আমাকে দিয়ে হবে না। অয়ন যে কিভাবে বুঝতে পেরেছে আল্লাহ জানে। লাঞ্চের পর রুমে ঢুকে শটান বিছানায় শুয়ে পড়ল অয়ন। দেখে অবাক হলো জিমি। বলল, কি ব্যাপার, শুয়ে পড়লি কেন? দাদার অর্থ বলবি না? বলবো, বলল অয়ন, তবে এখন নয়, পরে। তুই বরং একটা কাজ কর, মিকিকে ফোন করে বলে দে 8 ঘন্টা পরে হোটেলে যেতে। আমরাও যাব, সেখানেই সব খুলে বলবো। মুখ গোমড়া করে রুম থেকে বেরিয়ে গেল জিমি। 8 ঘন্টা পর জ্যাক আর মাইকের কামরায় মিলিত হলো ওরা। জ্যাক অয়নকে জিজ্ঞেস করল, কি ব্যাপার অয়ন, হঠাৎ এই জরুরি বৈঠক, কিছু বুঝতে পেরেছ? হ্যাঁ, মাথা ঝাঁকালো অয়ন। 1 নম্বর লাইনের অর্থ বের করে ফেলেছি। 1 নম্বর লাইন মানে? সিটিজেন? জিজ্ঞেস করলো জ্যাক। হ্যাঁ, বলল অয়ন। কি কি বোঝানো হয়েছে ওতে? উত্তেজিত গলায় প্রশ্ন করল জ্যাক। একটা শব্দ, বলল অয়ন। কিছুই বোঝা যায় না এ থেকে, তবুও এর সঙ্গে অন্যান্য লাইনের নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। শব্দটা কি সেটাই বলে ফেল না, বিরক্ত কণ্ঠে বলল জিমি। শব্দটা হচ্ছে শহর, বলল অয়ন। কিভাবে বুঝলাম? ড্যানি হার্ভের কাছে লেখা চিঠিটাই সে সূত্রটা কি খেয়াল আছে? একটা শব্দের শেষ 3টে অক্ষর বাদ দিয়ে দিতে হবে, বিড়বিড় করল জ্যাক। কারেক্ট, বলল অয়ন। সিটিজেনের বানান কি? CITIZEN। শেষ 3টে অক্ষর, মানে ZEN বাদ দিলে কি থাকে বলতো? CITI মানে সিটি। CITY সিটির সঙ্গে এর উচ্চারণ মেলে। সিটি মানে হচ্ছে নগর, কিন্তু আমরা গ্রিন হিলে আছি, এটা নগর না, শহর। তাহলে বলা যায় সিটি দিয়ে এখানে শহরই বোঝানো হয়েছে। দারুণ, বলল জ্যাক। তোমার কথাই ঠিক অয়ন, কিন্তু এই 2 নম্বর লাইনের অর্থ কি হতে পারে? ফার্স্ট অফ দ্য নিউজ, বিড়বিড় করল অয়ন। খবরের প্রথম। মাথাই খারাপ হয়ে যাবে আমার দাদা নিয়ে চিন্তা করলে, বলল জিমি। জ্যাক, তোমার বাবা এই ধাঁধাটা বানালো কিভাবে? জবাব দিল না জ্যাক। অয়নকে বলল, খবরের প্রথম বলে হয়তো পত্রিকার কোনো খবরের কথা বুঝিয়েছেন বাবা। ডাকাতির উপর প্রথম খবরটা, প্রায় চেঁচিয়ে উঠল মাইক। হতে পারে, চিন্তিত ভঙ্গিতে বলল অয়ন, কিন্তু কি একটা যেন এ ব্যাপারে আমাকে খোঁচাচ্ছে, ঠিক ধরতে পারছি না। যাই হোক, এখন লাইব্রেরিতে যাব, পত্রিকা খুঁজে দেখতে হবে। তোমরা চাইলে আসতে পারো, মানুষ বেশি হলে সুবিধে। যাব, বলে উঠে দাঁড়ালো জ্যাক। বেশ, তবে চলো, বলল অয়ন। সন্ধ্যা পর্যন্ত লাইব্রেরিতে সময় কাটালো ওরা, অথচ কোনো লাভ হলো না, কোনো সূত্রই পাওয়া গেল না। বিরক্ত বোধ করতে লাগলো ওরা। শুধু অয়নের চেহারায় কোনো ভাবান্তর সৃষ্টি হলো না। জিমি রেগে বলল, ব্যাপার কি, তোর মুখ ওরকম কেন? সবাইকে বেহুদা পরিশ্রম করালি, একটু ভদ্রতা করে হলেও তো ক্ষমা চাওয়া উচিত তোর। ক্ষমা? অবাক হলো অয়ন। বলল, এতগুলো টাকা খুঁজে বের করতে গেলে তো কষ্ট সহ্য করতেই হবে। খবরের কাগজ ঘাটাঘাটি করা তো আর কোনো পরিশ্রম না। ধরতে রে, বলল জিমি। তোর ওসব কথা শুনলেই খালি গা জ্বলে আমার। এখন চল, কটেজে ফিরে যাই। আর কোনো কথা বলল না অয়ন। প্রত্যেকে বিদায় নিয়ে ফিরে চলল। কটেজে ঢুকেই অয়ন আর জিমি দেখতে পেল সিটিং রুমে ড্যানি বসে আছে। হ্যালো অয়ন, হ্যালো জিমি, হাসি মুখে বলল ড্যানি। আপনি এখানে? অবাক হয়ে বলল অয়ন। এই ঘুরতে ঘুরতে চলে এলাম,
বলল জানি। তা তোমাদের তদন্তের কি অবস্থা? ভালো না, গোমড়ো মুখে বলল জিমি। ধাঁধাটার শুধু এক লাইন সমাধান করেছে অয়ন। 2 নম্বর লাইনটা নিয়ে হিমশিম খাচ্ছি এখন। বাকি লাইনগুলোর কথা না হয় বাদই দিলাম। বাপরে বাপ, ধাঁধা তো না, যেন ব্রেন ওয়াশের মেশিন। ভালোভাবে চিন্তা ভাবনা করো, বলল জানি। ধাঁধা যতই কঠিন হোক, ভালোভাবে চিন্তা করলে তার জবাব পেয়ে যাবে। সেটা জানি, বলল জিমি, কিন্তু আপনিই বলুন, ফার্স্ট অফ দ্য নিউজ এর অর্থ কি হতে পারে? নিঃসন্দেহে অর্থটা বের করা কঠিন, বলল জানি, তবে বের করতে পারবে তোমরা। তোমাদেরকে দেখে বোঝা যায় বুদ্ধি আছে। তার দিকের খবর কি, জানেন কিছু? জিজ্ঞেস করলো অয়ন। হো হো করে হেসে উঠল ড্যানি। বলল, আজ এখানে আসার পথে দেখা হয়েছে, চোয়ালে ব্যান্ডেজ। যে লোকটার মাথায় ট্র্যাপডোর ফেলে দিয়েছিলে তাকেও দেখলাম, মাথায় ব্যান্ডেজ। আমাকে শাসিয়ে গেছে, প্রতিশোধ নেবে। আমিও সব পাত্তা দেইনি। বেশি তেড়িবেড়ি করলে বাপের নাম ভুলিয়ে দেবো। তবে তোমরা সাবধানে থেকো। ডিকের আঘাতটা সেরে উঠতে কিছুটা সময় লাগবে বটে, তবে তার আগেই আক্রান্ত হতে পারো তোমরা। ডিকের সঙ্গীরা ভয়ঙ্কর লোক, আর ডিক সেরে ওঠার পর বিপদ আরও বাড়বে তোমাদের। কাজেই সাবধানে থাকবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি, রাত হয়ে গেছে। উঠে দাঁড়ালো সে। দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিল অয়ন আর জিমি। যাবার ঠিক আগে ড্যানি বলল, তোমরা খুব ভালো ছেলে, তোমাদেরকে বেশ পছন্দ হয়েছে আমার। ডিক বা যে কারো কাছ থেকে বিপদ এলে বিন্দুমাত্র দ্বিধা না করে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, বলল অয়ন। ঠিক আছে, আমি তাহলে আসি, গুড নাইট, বলে চলে গেল ড্যানি। দরজা বন্ধ করে রুমে চলে এলো ওরা। একটা গল্পের বই নিয়ে তাদের রুমে গেল অয়ন। ইচ্ছে মাথাটাকে ফ্রেশ করে নেয়, চিন্তা ভাবনায় সুবিধা হবে তাহলে। ঘণ্টাখানেক পর ডিনারের ডাক পড়ল। রুম থেকে বেরোলো ওরা। পাশের রুমে বসে গুনগুন করে বাইবেল পড়ছেন গ্রেগ। শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর। ঈশ্বর মহাদয়াময়, প্রতিটি জীবই তার দয়ার ছত্রছায়ায় থাকে। তিনি সকলকে রক্ষা করেন। তিনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র বিরাজমান। মিস্টার গ্রেগ বাইবেল পড়ছেন, শুনছিস? বলল জিমি। বলল অয়ন, কথাগুলো বেশ ভালোই। কয়েক পা এগিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো সে। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়েছে। দেখে থতমত খেয়ে গেল জিমি। ভয়ের তো গলায় বলল, কি হয়েছে রে অয়ন? মাই গড জিমি, প্রায় চেঁচিয়েই উঠল অয়ন। 2 নম্বর লাইনের অর্থ বের করে ফেলেছি আমি, আল্লাহর কসম। সকাল হলো, আর অপেক্ষা করার ধৈর্য রইল না ওদের। ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে মেকিকে একটা ফোন করেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। সাই সাই করে এগিয়ে চলল ওরা। অয়ন, একসময় বলল জিমি, তোর ব্রেন আছে বটে, লাইনটার অর্থ তো আমি সারা জীবন চেষ্টা করলেও বের করতে পারতাম না। থাক, বলল অয়ন, ওসব বলে আমাকে আর লজ্জা দিস না। বিপদের সময় এই ব্রেন কতখানি কাজে লাগবে সেটাই হচ্ছে প্রশ্ন। তাছাড়া টাকাগুলো খুঁজে আমাদেরকে বের করতেই হবে। শেরিফের ভুল ধারণা ভেঙে দিতে হবে, দেখিয়ে দিতে হবে আমরা কম বয়সীরাও গোয়েন্দাগিরিতে বড়দের চেয়ে কম যায় না। গত রাতেই দ্বিতীয় লাইনটার অর্থ জিমিকে বলে দিয়েছে অয়ন। কিভাবে বুঝতে পেরেছে তাও জানিয়েছে। শুনে বিস্মিত হয়েছে জিমি। তার এই বাঙালি বন্ধুটির মাথায় যে এতটা বুদ্ধি তা সে আগে জানত না। ধাঁধাটা সমাধান করার ব্যাপারে সে তার আশা পুরোপুরি ত্যাগ করেছিল, কিন্তু অয়নকে দ্বিতীয় লাইনটার সমাধান করতে দেখে সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। জিমির কাছে এখন মনে হচ্ছে ধাঁধাটার সমাধানের ব্যাপারে অয়নের উপর স্বচ্ছন্দে আস্থা রাখা যায়। হোটেলের বাইরে সাইকেলগুলো রেখে সরাসরি জ্যাক আর মাইকের রুমে চলে এলো অয়ন আর জিমি। মিকি ওদের আগে এসে গেছে। জ্যাক আর মাইকের সঙ্গে চিন্তিত ভঙ্গিতে বসে আছে সে। অয়ন আর জিমিকে ঢুকতে দেখে চোখ তুলে তাকালো ওরা। ব্যাপার কি, জিজ্ঞেস করল মিকি। সকালেই এত জরুরি তলব? 2 নম্বর লাইনটারও অর্থ বের করে ফেলেছি আমি, বলল অয়ন। লাফিয়ে উঠল সবাই। রুদ্ধশ্বাসায় জ্যাক জিজ্ঞেস করল, সত্যি বলছো? কিভাবে বের করলো ওর অর্থ? অনেকটা ভাগ্যক্রমেই, বলল অয়ন। একটা চেয়ার টেনে তাতে বসল। কাল রাতে ডিনারে যাবার সময় মিস্টার গ্রেগ যখন বাইবেল পড়ছেন, ওখানে একটা লাইন ছিল,
ঈশ্বর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্রই বিরাজমান। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ব্যাপারটা। কি ব্যাপার? জিজ্ঞেস করলো মাইক। কোথায় যেন শুনেছিলাম এই নিউজ শব্দটা এসেছে চারদিকের নামের প্রথম অক্ষর দিয়ে, বলল অয়ন। নর্থ থেকে এন, ইস্ট থেকে ই, ওয়েস্ট থেকে ডাব্লিউ, আর সাউথ থেকে এসেছে এস। আর এগুলো সব একসাথে সাজিয়ে হয় NEWS, নিউজ। ফার্স্ট অব দ্য নিউজ। মানে যদি নিউজ শব্দের প্রথম অক্ষর ধরি তাহলে কি পাই আমরা? এন। আর এন দিয়ে কি হয়? নর্থ, মানে উত্তর দিক। তাহলে লাইনটার মানে কি দাঁড়ালো? উত্তর দিক। মিলছে? অবশ্যই, বলল মিকি। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যায়, ফার্স্ট অব দ্য নিউজ মানে যে উত্তর দিকই, সেটা আমরা শিওর হব কিভাবে? খুব সহজে, বলল অয়ন। ধাঁধাতে বলা হয়েছে নির্ধারিত স্থানটা কোন স্থান থেকে কোন দিকে। সিটিজেনের অর্থ শহর বলে ধরলে 1 আর 2 নম্বর লাইন থেকে কি পাওয়া গেল বলতো? জায়গাটা শহর থেকে উত্তরে। হয়েছে? হ্যাঁ হয়েছে, বলল মিকি। দুটো লাইনের অর্থ বের করতে পেরেছি আমরা, কিন্তু তৃতীয় লাইনটা, এটার তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। 3 এইমস, বলল অয়ন। মানে 3টে লক্ষ্য। কঠিন হচ্ছে দাদাটা। 3 এইমস নিশ্চয়ই প্রথম আর দ্বিতীয় লাইনের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু এই সম্পর্কটা কি? চল একটা কাজ করি, প্রস্তাব দিল জিমি। শেরিফের কাছে যাই, তার কাছে গ্রিন হিলের ম্যাপ পাওয়া যাবে। শহরের উত্তর দিকে কি কি আছে ম্যাপ থেকে জানতে পারবো আমরা। লাইব্রেরিতেও ম্যাপ পাওয়া যাবে, বলল জ্যাক। কিন্তু শেরিফের কাছে ওদিকের জায়গা সম্পর্কে ভালো তথ্য পাওয়া যাবে, বলল জিমি। লাইব্রেরিয়ান ভদ্রলোকের সঙ্গে অতটা ঘনিষ্ঠতা নেই আমাদের, কাজেই ওখান থেকে বেশি কিছু জানা যাবে না। জিমি ঠিকই বলেছে, বলে উঠে দাঁড়ালো অয়ন। চলো শেরিফের কাছেই যাওয়া যাক। কেউ আপত্তি করল না। খানিকক্ষণ পর শেরিফের অফিসে উপস্থিত হলো ওরা। শেরিফ জ্যাক আর মাইককে দেখে অবাক হলেন। মিকিকে জিজ্ঞেস করলেন, ওরা কে? আলবার্ট আর জেমস কুপার, জবাব দিল মিকি, আমাদের বন্ধু। ভুরুকুচকে ওদের দিকে তাকালেন শেরিফ, তারপর হাসি মুখে বললেন, গ্রিন হিলে স্বাগতম। একটা কাজ এসেছি আঙ্কেল, বলল মিকি। গ্রিন হিলের একটা ম্যাপ দরকার আমাদের। ম্যাপ? অবাক হলেন শেরিফ। তদন্তের জন্যে? মাথা ঠেকালো মিকি, বলল, হ্যাঁ, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে আমাদের। অবশ্য কৃতিত্বটা অয়নেরই পাওনা। অগ্রসর হয়েছ? অবাক হলেন শেরিফ। কিরকম? আমাদের অনুমান নির্ভুল প্রমাণিত হয়েছে, বলল মিকি। রেমন্ড প্রাইসই তৃতীয় ডাকাত। টাকাগুলো সে লুকিয়ে ফেলেছে গ্রিন হিলেরই আশেপাশে। যে চিঠিটার কথা বলেছিলাম, সেই চিঠিটা এসেছে আমাদের হাতে। আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। চিঠিতে রয়েছে টাকাগুলো উদ্ধার করার সূত্র, তবে একটা ধাঁধার আকারে। ধাঁধাটার 2 লাইনের অর্থ অয়ন ইতিমধ্যে বের করে ফেলেছে, বাকিগুলো শীঘ্রই বের করে ফেলবে। সেজন্যই ম্যাপ দরকার। ইন্টারেস্টিং, বললেন শেরিফ। তবে শেষ পর্যন্ত কি হবে সেটাই প্রশ্ন। ভালো কথা, চিঠিটা পেলে কিভাবে তোমরা? আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে আলবার্ট আর জেমসই জ্যাক আর মাইক প্রাইস, ঠিক না? আপনি বুদ্ধিমান শেরিফ, মৃদু হেসে বলল অয়ন। ঠিকই ধরেছেন, কিন্তু দয়া করে ওদের পরিচয় গোপন রাখবেন, নইলে বিপদ হতে পারে। নিমেষে মুখের হাসি হাসি ভাবটা উদয় হয়ে গেল শেরিফের। থমথমে গলায় তিনি বললেন, ওদের পরিচয় গোপন রাখলেও বিপদ তোমাদের ঘাড়ের উপর ঝুলে আছে। বলতে ভুলে গিয়েছিলাম আমি, গতকাল সন্ধ্যায় ছাড়া পেয়েছে টিম স্যামসন আর বিগ হারলো। বলেন কি? বিস্মিত গলায় প্রশ্ন করলো জিমি। ছাড়লেন কেন ওদের? এবার তাহলে আমরা কি করব? আমি দুঃখিত, বললেন শেরিফ। আমার কিছুই করার ছিল না। তোমাদের বয়সী 3 জন ছেলের অভিযোগে 2 লোককে বেশি দিন বন্দি করে রাখা যায় না। এটা আইনের ব্যাপার, আমার ইচ্ছেতে কিছু আসা যায় না। সর্বনাশ, বলল মিকি। টিম আর বিগ এখন আমাদের আক্রমণ করবে, অন্যদিকে ডিকো। তার উপর তদন্ত চালাতে হবে। কত দিক সামলাবো আমরা? ডিক? অবাক হলেন শেরিফ। ও কেন তোমাদের আক্রমণ করতে যাবে? খুলে বলল ওরা। শুনে ঠোঁট উল্টালেন শেরিফ। আমি এখন কিছু জানি না।
তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছো। সাবধানে থাকতে বলা ছাড়া আর কিছু করতে পারছি না আমি। তোমাদের সঙ্গে বডিগার্ড দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। অবশ্য তোমাদের দোষ দেওয়া যায় না, গোয়েন্দাগিরি করতে গেলে শত্রু জুটবেই, চাইলেও বেড়াতে পারবে না। আমার যদি উপদেশ শোনো তাহলে একটা কাজ করো, তদন্ত বন্ধ করে দাও। তোমাদের আগেই বলেছি এই বয়সটা গোয়েন্দাগিরির জন্য উপযুক্ত না। টিম, বিগ আর ডিক প্রত্যেকেই ভয়ঙ্কর লোক। শেষমেশ তোমরা জান খোয়াতে পারো ওই টাকা উদ্ধার করতে গিয়ে। টাকাগুলো যদি লুকোনো থেকেই থাকে, থাকুক না, কেউ তো আর সেগুলো পাচ্ছে না। ওগুলো উদ্ধারের জন্য শুধু শুধু বিপদ ডেকে আনার কোনো দরকার নেই। ছুটি কাটাতে এসেছো, ছুটি কাটাও, আনন্দ ফুর্তি করো। পুরনো একটা ডাকাতি নিয়ে মাথা না ঘামালে কি হয় বলো? আপনি ভুল করছেন শেরিফ, শীতল গলায় বলল অয়ন। এত দূর এগিয়ে তদন্ত বন্ধ করার কথা কল্পনাও করা যায় না। তাছাড়া তদন্ত বন্ধ করলেই টিম, বিগ আর ডিকের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। ডিক প্রতিশোধের নেশায় পাগল হয়ে আছে, আর টিম বিগ টাকাগুলো পাবার জন্য মরিয়া হয়ে রয়েছে। তদন্ত বন্ধ করি বা না করি, ডিক প্রতিশোধ নেবেই। টিম আর বিগের ব্যাপারও একই কথা খাটে। টাকার হদিশ পাওয়ার জন্য ওরাও আক্রমণ করবে। কাজেই তদন্ত বন্ধ করে আমাদের কোনো লাভ হচ্ছে না। আর লাভ যদি নাই হয়, তদন্ত বন্ধ করব কেন? আমার বক্তব্য কি পরিষ্কার হয়েছে আপনার কাছে? মাথা ঝাঁকালেন শেরিফ, চিন্তিত ভঙ্গিতে বললেন, এই দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ভাবিনি আমি। তোমার চিন্তা ভাবনা বেশ পরিষ্কার অয়ন। সাবধানে থেকো, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে খবর দেবে আমাকে, ওকে? মাথা ঝাঁকালো অয়ন। ড্রয়ার খুলে একটা গোটানো কাগজ বের করে ওর হাতে দিলেন শেরিফ। বললেন, এই নাও ম্যাপ। আবার বলছি তোমাদের, সাবধানে থাকবে, খুব সাবধানে। চোখ কান খোলা রাখবে সব সময়। টিম, বিগ বা ডিক কাউকে কাছে ঘেঁষার সুযোগ দেবে না। শেরিফকে ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে সাইকেলে চড়ে বসলো ওরা। তারপর প্যাডেলে চাপ দিয়ে সামনে এগোলো। কিছুক্ষণ পর হঠাৎ দেখা গেল সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে 5-6 জন লোক। একজনের চোয়ালে সাদা ব্যান্ডেজ দেখে ওদের চিনতে পারলো ছেলেরা, ডিক। ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো ওরা। সাইকেলের মুখ ঘুরিয়ে উল্টো দিকে ছুটলো। পেছন থেকে চিৎকার করে উঠল ডিক। হৈ হৈ করে ছুটে এলো সঙ্গীদের নিয়ে। কিন্তু অয়নরা শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে। শিগগিরই পেছনে পড়ে গেল ডিক আর তার সঙ্গীরা। হুফ, শব্দ করে শ্বাস ফেলল জিমি। যাক, এবারের মতো বাঁচা গেল। লাইব্রেরিতে চলো, বলল অয়ন। লাইব্রেরি? অবাক হলো জিমি। কেন? কাজ আছে, সংক্ষেপে বলল অয়ন। কিছুক্ষণ পর লাইব্রেরিতে হাজির হলো ওরা। লাইব্রেরিয়ান ওদের দেখে বরাবরের মতো স্মিত হাসলেন। বললেন, আজ আবার কি দরকার তোমাদের? জ্যামিতির উপর বই চাই আমাদের, বলল অয়ন। রোমান সংখ্যার লিস্টও দরকার একটা। যে বইতে পাওয়া যাবে সেটা দয়া করে দিন। আর বায়োলজি বইও লাগবে একটা, উদ্ভিদ বিজ্ঞান। লাইব্রেরিয়ান নিজেই প্রত্যেকটা বই বের করে দিলেন ওদের। তারপর বললেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না তোমরা? হ্যাঁ, স্রেফ কৌতূহল। এই যে বই পত্রিকা ঘাটাঘাটি করছো তোমরা, ব্যাপার কি? কি খুঁজছো এত? তেমন কিছু না, বলল অয়ন। তবে যদি তা খুঁজে পাই তাহলে অবশ্যই জানাবো আপনাকে। ঠিক আছে, বলে চলে গেলেন লাইব্রেরিয়ান। বায়োলজি বইটা নিয়ে বসলো অয়ন। মিনিট 5 বইটার পাতা উল্টালো সে। তারপর সঙ্গীদের দিকে না তাকিয়েই প্রশ্ন করল, ক্লোরোফিলের রং কি? হ্যাঁ, বলে চোখ তুলে তাকালো জিমি। অন্য একটা বইয়ে চোখ বোলাচ্ছিল সে। বলছিলাম যে ক্লোরোফিলের রং কি, বলল অয়ন। সবুজ, বলল মিকি। দ্যাটস গুড, বলল অয়ন। হ্যাঞ্চব্যাক, মানে কুচ দেখতে কেমন? কিসের কুচ? জিজ্ঞেস করলো জ্যাক। এই যেমন ধরো, অয়ন বলল, মানুষের পিঠের কুচ, উঠের পিঠের কুচ, এইগুলো আর কি। দেখতে কেমন? কেমন, বলল জ্যাক। বুঝতে পারছি আমি, কিন্তু ঠিক বুঝিয়ে বলতে পারছি না। উঁচু, ফস করে বলল মাইক। কারেক্ট। মুখ উজ্জ্বল হলো অয়নের। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হয় পাহাড়ের মতো, ঠিক? হ্যাঁ, বলল জিমি, কিন্তু তুই কি বোঝাতে যাচ্ছিস? ক্লোরোফিল হ্যাঞ্চব্যাক, মানে চতুর্থ লাইন, বলল অয়ন।
ওখানে ক্লোরোফিলের জায়গায় হচ্ছে সবুজ, আর হ্যাঞ্চব্যাকের জায়গায় হিল, মানে পাহাড় বসাচ্ছি। তো বসিয়ে আমি কি পাচ্ছি? গ্রিন হিল। চেঁচিয়ে উঠল মাইক। এত জোরে চিৎকার দিল সে যে আশেপাশের পাঠকরা চোখ তুলে এদিকে তাকাতে বাধ্য হলো। সেদিকে তাকিয়ে মাইক ক্ষমা প্রার্থনা করল। অয়ন মুচকি মুচকি হাসছে। জিমি তাকে জিজ্ঞেস করলো, তাহলে এই শহরেই আছে টাকাগুলো না? এবার হাসিতে ছেদ পড়ল অয়নের। চিন্তিত ভঙ্গিতে সে বলল, সেটাই তো মনে হচ্ছে, কিন্তু তারপরেও সন্দেহ থেকে যায়। ড্যানির কথা থেকে জানা যায় রেমন্ড প্রাইস সারাদিন পাহাড় জঙ্গলে ঘোরাঘুরি করত। সেক্ষেত্রে পাহাড় বা জঙ্গলে টাকাগুলো লুকানো থাকাই তো স্বাভাবিক। হুম, যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় পুরো ব্যাপারটা। ধাঁধাটা আসলে ধাপে ধাপে সমাধান করতে হবে। আগে তৃতীয় লাইনটার অর্থ বের করতে হবে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি বলে উঠে চলে গেল মিকি। লাইব্রেরিয়ানের সঙ্গে কি যেন কথাবার্তা বলে মিনিট 3 পরে ফিরে এলো সে। এই কি করতে গিয়েছিলে? জিজ্ঞেস করলো অয়ন। একটা ব্যাপারে শিওর হয়ে এলাম, বলল মিকি। তদন্তে খুবই সহায়ক হবে সেটা, কোনো সন্দেহ নেই। কি? সাগ্রহে জানতে চাইল সবাই। শহরের উত্তরে যে পাহাড়টা দেখা যায়, বলল মিকি, সেটার নাম হচ্ছে গ্রিন হিল। পাহাড়ের নামেই রাখা হয়েছে শহরের নাম। ওয়ান্ডারফুল, বলল জিমি। মিকি, একটা দারুণ কাজ করেছো। ইয়েস, বলল অয়ন, পাহাড়ই হবে। এই দেখো, বলে পকেট থেকে একটা কাগজ বের করলো অয়ন। জ্যাকের বাবার চিঠিটার একটা কপি সে করে নিয়েছিল। সেটাই খুলে একটা লাইন নির্দেশ করলো সে। বলল, এই লাইনটা দেখো, যেমন কোন জায়গা থেকে কোন দিকে, জায়গার উচ্চতা, পথ নির্দেশ, এই সব। কিন্তু শহরের আবার উচ্চতা কি? তার মানে টাকাগুলো রাখা হয়েছে উঁচু কোনো জায়গায়। পাহাড় হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, বলল জ্যাক, কিন্তু এই 3 এইমস দিয়ে কি বোঝাচ্ছে? সেটাই প্রশ্ন, বলল অয়ন। আর সঙ্গে সঙ্গে কি যেন মনে পড়তেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। রোমান সংখ্যার লিস্টটা দেখি, জিমিকে বলল অয়ন। বইটা তার দিকে বাড়িয়ে দিল জিমি। বইয়ের উপর ঝুঁকে পড়ল অয়ন। মিনিট খানেক পরেই হাসি ফুটল তার। লিস্টের এক জায়গায় আঙুল দিয়ে ব্যাপারটা অন্যদেরকে দেখালো সে। বলল, এই যে দেখো, রোমান সংখ্যায় এম মানে হচ্ছে 1000। তাতে কি? অবাক হয়ে জিজ্ঞেস করলো জিমি। এম আর এইম, বলল অয়ন। উচ্চারণে মিলছে না। তার মানে? কথা শেষ হলো না জিমির। কথা বলে উঠল মিকি। 3000। 3 এইমস মানে 3000। ঠিক, বলল অয়ন। কিন্তু এই 3000 দিয়ে কি বোঝানো হয়েছে? জিজ্ঞেস করলো জ্যাক। পাহাড়ের উচ্চতা। অয়ন মুচকি হাসল। চিঠি থেকেই সূত্রটা পেয়েছি। জায়গাটার উচ্চতা দিয়ে যখন বুঝতে পারলাম জায়গাটা পাহাড়, তখন মনে হলো যে ধাঁধাটা নিশ্চয়ই পাহাড় বোঝানোর জন্য কিছু একটা বলা হয়েছে। ধাঁধাটা যখন ধাপে ধাপে এগোচ্ছে তখন নিঃসন্দেহে ধরে নেওয়া যায় 3 এইমসই সেই কথা। আর জায়গার উচ্চতা মানে যদি সংখ্যায় দেওয়া উচ্চতা হয়, তাহলে তৃতীয় লাইনে সেটাই দেয়া আছে। ঠিক এই সময় মনে পড়লো দ্বিতীয় চিঠিতে বলা হয়েছে রোমান সংখ্যার কথা। ব্যাস, 2 2 4 মেলাতে আর কোনো অসুবিধাই হলো না। মাই গুডনেস, মাথায় হাত দিয়ে বলল মিকি। অয়ন, এত গভীরভাবে তুমি চিন্তা করেছো পুরো ব্যাপারটা? আমার মাথা তো ভোবো করছে, কিন্তু পাহাড়ের উচ্চতা কি ফুট না মিটারে সেটা বুঝবো কিভাবে? সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বলল অয়ন। আমরা যদি পাহাড়ের নাম না জানতাম, তাহলে উচ্চতা মিলিয়ে পাহাড় বের করার দরকার পড়তো। অবশ্য তোমরা যদি চাও, তাহলে লাইব্রেরিয়ানের কাছ থেকে গ্রিন হিল পাহাড়ের উচ্চতা ফুট না মিটারে সেটা জেনে নেওয়া যেতে পারে। কোনো দরকার নেই, বলল মিকি। তোমার কথার উপর 100% বিশ্বাস আছে আমার। লাঞ্চের ঘণ্টাখানেক বাকি। ঘর গোছাচ্ছিল টিনা। এমন সময় দরজার কড়া নাড়ল কেউ। দরজা খুলে টিনা দেখতে পেল দশাসই চেহারার দুটো লোক দাঁড়িয়ে আছে বাইরে। এই, আপনারা কে? জিজ্ঞেস করলো টিনা। আমার নাম টিম স্যামসন, বলল এক লোক, আর আমার বন্ধুর নাম বিগ হারলো। আপনারা কাকে চান? ভুরুকুচকে প্রশ্ন করলো টিনা। লোক দুটোকে বিশেষ সুবিধার মনে হচ্ছে না তার, চেহারাই যেন কেমন অশুভ। অয়ন হোসেন আর জিমি পার্কার বলে কেউ থাকে এখানে? জিজ্ঞেস করলো বিগ। ওদের মুখের দিকে তাকালো একবার করে টিনা, তারপর বলল, হ্যাঁ, কিন্তু ওদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক?
কেন চাইছেন ওদের? আমরা ওদের বন্ধু, বলল টিম। দেখা করতে এসেছি। বন্ধু? অবাক হলো টিনা। ওরা এখন নেই, বেড়াতে গেছে শহরে, পরে আসুন বলে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল সে, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিল টিম। বলল, লাঞ্চে নিশ্চয়ই আসবে ওরা এখানে, তাই না? আমরা অপেক্ষা করব। লাঞ্চের এখনো দেরি আছে, বলল টিনা। আপনারা বরং তখন আসুন। এত ঝামেলা করতে পারবো না, বলে পোশাকের আড়াল থেকে পিস্তল বের করলো বিগ। দেখে চিৎকার করে উঠতে যাচ্ছিল টিনা, কিন্তু টিম ধমক লাগালো, খবরদার, চিৎকার করলে মাথার খুলি উড়িয়ে দেবো, ভেতরে ঢুকুন। কোনো মতে কয়েক পা পিছালো টিনা। কটেজের ভিতরে ঢুকে দরজা ছিটকেই তুলে দিল ওরা। যে সোফায় বসো, পিস্তল নাচিয়ে বলল বিগ। নির্দেশ পালন করল টিনা। কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ল সে। এমন সময়ে সিটিং রুমে এসে ঢুকলেন গ্রেগ। টিম আর বিগকে দেখে টিনাকে জিজ্ঞেস করলেন, এরা কে টিনা? জানি না, ভয়ত কণ্ঠে বলল টিনা। পিস্তল হাতে জিম্মি করেছে আমাদের। অয়ন আর জিমিকে খুঁজছে কেন জানি। এসব কি? রাগী গলায় বললেন গ্রেগ। চুপ কর বুড়ো, দাঁত খিচিয়ে বলল বিগ। উল্টো পাল্টা কথা বললে স্রেফ খুন করে ফেলবো। চুপ করে সোফাতে বস, বস বলছি। নিঃশব্দে সোফায় বসে পড়লেন গ্রেগ। 2 টাকা তো অন্য সোফাতে বসে পড়ল। সময় কেটে যেতে লাগলো। অনেকক্ষণ পর কটেজের বাইরে শোনা গেল সাইকেলের বেলের শব্দ। সোফা থেকে উঠে দরজার একপাশে গিয়ে দাঁড়ালো টিম। তাকে বেশ খুশি খুশি মনে হলো। এসো বাছারা, বলল সে, তোমাদের জন্য অপেক্ষা করছি আমরা। সাইকেলগুলো বাইরে দাঁড় করিয়ে দরজায় টোকা দিল অয়ন আর জিমি। দরজা খুলেই পিস্তল হাতে ওদের মুখোমুখি হলো টিম। দেখে থমকে গেল ওরা। এসো, ভেতরে এসো, আমন্ত্রণের সুর টিমের কণ্ঠে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ঢোক গিলল অয়ন আর জিমি। ছুটে পালাবে কিনা ভাবছে। ওদের উদ্দেশ্য বুঝে ফেলল টিম। বলল, উটি করতে যেও না, স্রেফ মারা পড়বে। ভেতরে এসো। ভেতরে ঢুকলো অয়ন আর জিমি। টিমের দিকে তাকিয়ে অয়ন বলল, কি চান আপনারা? সেটা কি আবার বলে দিতে হবে? হেসে জিজ্ঞেস করলো টিম। দেখুন, সিরিয়াস ভঙ্গিতে বলল অয়ন, আমাদের কাছে কোনো চিঠি বা ম্যাপ নেই। আমরা মোটেও জ্যাক বা মাইক নই। আবারও বলছি, আপনারা ভুল করছেন। চুপ করো, হেসিয়ে উঠল বিগের গলা। টিম, ওদের শরীর তল্লাশি করো। মাথা ঝাঁকিয়ে অয়নের দিকে এগুলো টিম। সারা শরীর তল্লাশি করে বুক পকেট থেকে একটা কাগজ বের করলো। দেখে আটকে উঠল জিমি। রেমন্ড প্রাইসের চিঠিটার নকল ওটা। সেটার ভাঁজ খুলে প্রথম কয়েক লাইন পড়ল টিম। মুখে হাসি বিস্তৃত হলো তার। চিঠিটা অয়নের নাকের সামনে নাড়তে নাড়তে সে বলল, তোমরা যদি জ্যাক আর মাইক না হয়ে থাকো, তাহলে এটা কি? জবাব দিল না অয়ন। বিগকে ডেকে টিম বলল, যা খুঁজছিলাম তা পেয়ে গেছি বিগ, রেমন্ড প্রাইসের চিঠি। চলো যাওয়া যাক। চিঠিটা ভাঁজ করে পকেটে ভরল সে। ভালো করে শুনে রাখো, অয়ন আর জিমিকে বলল বিগ, আমাদের পেছনে লাগতে যেও না। শেরিফের কাছে গিয়ে যদি আবার আমাদের গ্রেফতার করানোর চেষ্টা করো, তাহলে ভালো হবে না। আজকের ঘটনা যেন শেরিফের কানে না যায়, সেটা খেয়াল রাখবে। বুঝতে পেরেছ? জবাব দিল না অয়ন বা জিমি। গটমট করে হেঁটে কটেজ থেকে বেরিয়ে গেল টিম আর বিগ। সোফা থেকে উঠে ওদের সামনে এসে দাঁড়ালো টিনা। বলল, ওরা কে? জেলখাটা দাগিয়ে আসামি, বলল অয়ন। তোমাদের কাছে কেন এসেছিল? জিজ্ঞেস করলো টিনা। নিজের চোখেই তো দেখলেন, বলল অয়ন, ওই চিঠিটার জন্যে। কিন্তু কেন? বলল টিনা। ওই চিঠিতে কি আছে? 2 জেলখাটা দাগিয়ে আসামি কেন তোমাদের হুমকি দেবে? তাছাড়া জ্যাক মাইক নামে 2 ছেলের কথা বলছিল ওরা। এই নামগুলো কাদের? বুঝতে পারছি, সবকিছু জানার জন্যে প্রচণ্ড কৌতূহল হচ্ছে আপনাদের, বলল অয়ন। কিন্তু আপাতত প্রশ্নগুলোর জবাব দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। ধৈর্য ধরুন, সময় হলে সবই জানতে পারবেন। বুঝলাম, বলে উঠলেন গ্রেগ। কিন্তু তোমার কথায় মনে হচ্ছে তুমি ওই লোক দুটোর হুমকির পরোয়া করছো না। দেখো, যদ্দূর বুঝতে পারছি লোক দুটো ভয়ঙ্কর। ওদের সঙ্গে লাগতে যেও না। আমাদের জন্য অযথা ভয় পাবেন না, বলল অয়ন। শেরিফ সব কিছু জানেন। তিনি আমাদের সাহায্য করেছেন। আমরা যথেষ্ট নিরাপদ।
টিনা আর মিস্টার গ্রেগকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে এলো অয়ন আর জিমি। অয়ন, বলল জিমি, এখন কি হবে? বিগের হুমকিতে তুই ভয় না পেতে পারিস, কিন্তু আমি পেয়েছি। দেখ, ওরা ভয়ঙ্কর, আর আমার মনে হয় এখনই সুযোগ। ধাঁধা নিয়ে কয়েকদিন ব্যস্ত থাকবে ওরা, এর মধ্যেই গ্রিন হিল ছেড়ে চলে যাওয়া উচিত আমাদের। একদম বাজে কথা বলবি না, ধমকে উঠল অয়ন। রহস্য সমাধানে এত দূর এগিয়ে এসে লেজ গুটিয়ে চলে যাব, তাই না? কখনো না, তার চেয়ে বরং তুই লস অ্যাঞ্জেলেসে ফিরে যা, আমি এখানেই থাকবো। ঘটনার শেষ না দেখে আমি ছাড়ছি না। তোকে ফেলে ফিরে যাব? বলল জিমি। কখনো না, তোকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি পালাতে পারবো না। ঠিক আছে, আমিও থাকছি, টিম বিগের পরোয়া করি না, যা থাকে কপালে। তুই আসলেই আমার প্রকৃত বন্ধু জিমি, বলল অয়ন। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। টিম বিগ বা ডিকের জন্য চিন্তা করিস না, এখন থেকে ছোট্ট একটা অস্ত্র সবসময় সঙ্গে রাখবো আমরা। অস্ত্র? জিমি অবাক। কি অস্ত্র? যথাসময়ে দেখতে পাবি, বলে মুচকি হাসলো অয়ন। খানিক পরে খেতে ডাকলো টিনা। ওরা লাঞ্চ করলো নীরবে। খাওয়া শেষ করে অয়ন টিনাকে বলল, মরিচের গুঁড়ো আছে আপনার কাছে? মরিচের গুঁড়ো? অবাক হয়ে টিনা বলল, কি করবে মরিচের গুঁড়ো দিয়ে? কাজ আছে, সংক্ষেপে বলল অয়ন। দিতে পারবেন? কতটুকু লাগবে জিজ্ঞেস করলো টিনা। ছোট 1 প্যাকেট হলেই চলবে, বলল অয়ন। মাথা ঝাঁকিয়ে কিচেনে চলে গেল টিনা। খানিকক্ষণ পর একটা প্যাকেট এনে দিল ওদেরকে। থ্যাংক ইউ, বলে রুমে চলে এলো অয়ন। পিছু পিছু এলো জিমি। টেবিলের উপর প্যাকেটটা রেখে খাতা থেকে দুটো বড় বড় পিসা ছেড়ে নিল অয়ন। তারপর প্যাকেটটা খুলে 2 কাগজে সমান সমান করে মরিচের গুঁড়ো রাখলো। তারপর কাগজ দুটো ভালোভাবে মুড়ে একে নিজের পকেটে ভরলো, অন্যটা জিমির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, এটা রাখ তোর সঙ্গে। এটাই কি অস্ত্র? জিজ্ঞেস করলো জিমি। হ্যাঁ, বলল অয়ন, খুব কার্যকরী একটা অস্ত্র এই মরিচের গুঁড়ো। একবার কারো নাকে ঢুকতে পারলেই হয়েছে, হাঁচিতে হাঁচিতে অবস্থা খারাপ করে দেবে। বুঝেছি, মাথা ঝাঁকিয়ে বলল জিমি। তারপরই অন্য প্রসঙ্গে চলে গেল। দাদার বাকিটুকু দিয়ে কি বোঝানো হয়েছে, বুঝতে পেরেছিস কিছু? না, মাথা নাড়ল অয়ন। এমনিতে বোধহয় ওগুলোর অর্থ বের করা যাবে না। প্রথম 4 লাইনে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে, এবার বোধহয় পাহাড়ে গিয়েই বাকি 5 লাইনের সমাধান করতে হবে। তাহলে? জিজ্ঞেস করলো জিমি। মিকি, জ্যাক আর মাইককে ফোন করে দে, বলল অয়ন। 8 ঘন্টা পর যেন কটেজে চলে আসে। এখান থেকে পাহাড় বেশ কাছে, সন্ধ্যার আগে পাহাড় থেকে একবার ঘুরে আসব। আর হ্যাঁ, টেলিফোনে টিম আর বিগের ব্যাপারে কিছু বলার দরকার নেই, ওরা আসার পর বললেই চলবে। মাথা ঝাঁকিয়ে চলে গেল জিমি। দ্রুত মিকির বাসায় আর হোটেলে ফোন করলো। 8 ঘন্টা পর সবাইকে আসতে বলে দিল। ঠিক 8 ঘন্টা পর একই সঙ্গে মিকি, জ্যাক আর মাইক উপস্থিত হলো। পাহাড়ে যাচ্ছি আমরা, ঘোষণা করলো অয়ন। এখনই? জিজ্ঞেস করলো মাইক। হ্যাঁ, বলল অয়ন। আমার বিশ্বাস দাদার বাকি 5 লাইনের সমাধান পাহাড়ে গিয়েই করতে হবে। সন্ধ্যা হতে দেরি আছে, এর মধ্যেই পাহাড় থেকে একবার ঘুরে আসা যাবে। ঠিক আছে, বলল জ্যাক। চলো যাওয়া যাক। কটেজ থেকে বেরিয়ে সাইকেলে চড়ল ওরা। 20 মিনিটের মাথায় গ্রিন হিল পাহাড়ের পাদদেশের জঙ্গলের কিনারায় এসে থামলো ওরা। কিন্তু পাহাড়ে উঠবো কিভাবে? জিজ্ঞেস করলো মিকি। পথ নিশ্চয়ই আছে, বলল অয়ন। ওই দেখো, একটা লোককে পথ ধরে এগিয়ে আসতে দেখে আঙুল তুলে বলল জ্যাক। কে যেন আসছে, চলো জিজ্ঞেস করি পাহাড়ে চড়ার পথ চেনে কিনা। কাছে আসতেই লোকটার চেহারা দেখা গেল। মলিন রুক্ষ চেহারা তার, সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি। পরনের পোশাকের অবস্থাও বিশেষ সুবিধের নয়। লোকটাকে দেখেই বোঝা গেল ভবঘুরে। এক্সকিউজ মি, বলল অয়ন। পাহাড়ে উঠতে হবে কোন পথ দিয়ে বলতে পারবেন? তীক্ষ্ণ চোখে লোকটা জরিপ করলো ওদের, তারপর বলল, হ্যাঁ বলতে পারবো। কেন, পাহাড়ে উঠতে চাও নাকি তোমরা? হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে বলল অয়ন। দয়া করে দেখিয়ে দেবেন পথটা? এসো আমার সঙ্গে, বলল লোকটা। একদিকে চলতে শুরু করলো সে। সাইকেল ঠেলে ঠেলে এগুলো ছেলেরা। খানিকক্ষণ পরে কয়েকটা গাছের মাঝ দিয়ে একটা সরু পায়ে চলা পথ দেখা গেল। বহুদিনের অব্যবহারে উপরে ঘাস জন্মেছে,
এই পথ ধরে যাও, বলল লোকটা। পাহাড়ে চড়তে গেলে সাবধান, অসংখ্য নুড়ি পাথর আছে পাহাড়ের ঢালে। একবার যদি পিছলে যায় পা, হাড্ডি বলতে আর কিছু থাকবে না শরীরে। এই জন্যেই কেউ চড়ে না ওতে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। বিদায় নিয়ে চলে গেল লোকটা। তার গমন পথের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল ওরা। দৃষ্টির আড়ালে লোকটা চলে গেলে অয়ন বলল, চলো যাওয়া যাক। সাইকেলগুলো এক জায়গায় দাঁড় করিয়ে তালা লাগালো ওরা। তারপর পথটা ধরে এগোলো। খানিকক্ষণ পর ঢালের নিচে এসে দাঁড়ালো ওরা। উপর দিকে তাকিয়ে একে শ্বাস ফেললো অয়ন। তারপর বলল, এসো উঠি। খুব সাবধানে থাকবে কিন্তু সবাই। নুড়ির উপর পা পিছলে গেলেই কিন্তু সর্বনাশ। ঢাল বেয়ে গড়িয়ে পড়ে যাবে নিচে। তার মানে কি হবে আশা করি তোমরা জানো। এসো, আবার বলছি, সাবধানে থাকবে। উঠতে শুরু করলো ওরা। খুব কঠিন কাজ নিঃসন্দেহে, তবে পা রাখার মতো জায়গার অভাব নেই। ফলে কষ্ট হলেও বেশ দ্রুতই উপরে উঠতে লাগলো ওরা। অনেকক্ষণ পর এক জায়গায় থামলো সবাই। মিনিট পাঁচেক বিশ্রাম নেবে। পরিশ্রমে হাঁপাচ্ছে প্রত্যেকেই। কি ভেবে উঠে হাঁটাতে শুরু করলো মিকি। একদিকে গিয়ে খানিকক্ষণ অপেক্ষা করলো সে। তারপর তার হঠাৎ চিৎকার শোনা গেল, অয়ন, জিমি, জ্যাক, মাইক, দেখে যাও আমি কি পেয়েছি। লাফিয়ে উঠে দাঁড়ালো সবাই। মিকির চিৎকারের উচ্চ লক্ষ্য করে ছুটল। গিয়ে দেখতে পেল পাহাড়ের দেয়ালের একটা মসৃণ অংশের দিকে তাকিয়ে আছে মিকি। তার দৃষ্টি অনুসরণ করে ওরাও তাকালো। কতগুলো ছবি খোদাই করা সেখানে। কোনো দেখলো ওরা 10টা। গাছ, বৃত্ত, মরার খুলি, তারা, ত্রিভুজ, ছুরি, চতুর্ভুজ, এরকম কতগুলো ছবি। প্রত্যেকটার সঙ্গে এক একটা তীর চিহ্ন একটা করে দিক নির্দেশ করছে। ছবিগুলোর তলায় দুটো অক্ষর খোদাই করা, আরপি, রেমন্ড প্রাইস। ফিসফিস করে বলল জিমি। ওই চিহ্নগুলো কি বোঝাচ্ছে? জিজ্ঞেস করলো জ্যাক। টাকাগুলো পাওয়ার সংকেত, বলল অয়ন। কোন দিকে রাখা হয়েছে সেই দিকটা চেনানো হয়েছে ওই চিহ্নে। তাই বলো 10 দিক? অবাক হয়ে জিজ্ঞেস করলো জ্যাক। মোটেই না, বলল অয়ন। ওটা করা হয়েছে বিভ্রান্ত করার জন্যে। সঠিক চিহ্নটা জানা না থাকলে কেউ যেন টাকাগুলো খুঁজে না পায়। সর্বনাশ, আটকে উঠল মাইক। আমরা তো সঠিক চিহ্ন চিনি না। তাহলে? ফিরে চলল ওরা। আর বসে থেকে লাভ নেই। আসলেই সঠিক চিহ্নটা চেনে না ওরা। যে কোনো একটা চিহ্ন ধরে হয়তো খুঁজতে শুরু করতে পারতো, কিন্তু তাতে কোনো লাভ হতো না। বিপদে পড়তো পাহাড়ে চড়তে গিয়ে, সময় নষ্ট হতো। তাই ফেরাই ভালো বলে মনে করেছে ওরা। কাল সকালে আবার যাব পাহাড়ে। বিদায় নেবার আগে বলল অয়ন, আজ সারা রাত ধাঁধাটা নিয়ে চিন্তা করব। আমার বিশ্বাস ওখানে সঠিক চিহ্নটার ব্যাপারে সূত্র দেয়া আছে। কাল সকালেই ব্রেকফাস্ট করে চলে আসবে কটেজে। মাথা ঝাঁকিয়ে চলে গেল জ্যাক, মাইক আর মিকি। কটেজে ফিরল অয়ন আর জিমি। ডিনারের আগে দুজনের মধ্যে বিশেষ কোনো কথা হলো না। শুধু একবার জিমি অয়নকে বলল, জ্যাক, মাইক আর মিকিকে টিম আর বিগের হুমকির কথা জানালি না কেন? ওদেরকে ঘাবড়ে যেতে চায় না, বলল অয়ন। হুমকির কথা শুনলে ওরা ভয় পেয়ে যাবে। তাই বলে ওদের বিপদে ফেলবি? প্রতিবাদ করলো জিমি। টাকা উদ্ধারে ওরা যাবে কি যাবে না সেটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। সবকিছু জানিয়ে ওদেরকেই তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। পরে যদি ওদের কিছু হয়ে যায় তাহলে দায়ী কে থাকবে? তুই। ঠিকই বলেছিস, বলল অয়ন। কাল সকালে ওদেরকে জানিয়ে দেবো ব্যাপারটা। এরপর আর কোনো কথা হলো না। ডিনারের আগ পর্যন্ত অয়ন গভীর চিন্তায় ডুবে রইল। ধাঁধাটা নিয়ে চিন্তা করছে দেখে বুঝতে পারলো জিমি। ডিনারের পর অয়নের মুখে হাসি ফুটল। বুঝে গেছিস 5 নম্বর লাইন? দেখে জিজ্ঞেস করলো জিমি। হ্যাঁ, হেসে বলল অয়ন। 6 নম্বরটাও? কি বোঝাচ্ছে? সাগ্রহে জিজ্ঞেস করলো জিমি। আর কিভাবে বুঝলি? প্রত্যেকটা ছবির নিচে তীর চিহ্ন আছে, খেয়াল করেছিস? বলল অয়ন। ওটাই ধাঁধা ভেদ করতে সবচেয়ে বেশি কাজে দিয়েছে। কিরকম? বলল জিমি। 6 নম্বর লাইন হচ্ছে, অ্যান্ড ইটস কম্প্যানিয়ন ইজ সামথিং হুইচ সামবডি শর্টস। বলল অয়ন। মানুষ কি ছোড়ে? অনেক কিছুই তো ছোড়ে না? যেমন ধর একটা তীর। পাহাড়ের গায়ের ছবিগুলোর সাথে তীর চিহ্ন আছে, ওটাকেই তীর বলে ধরা হয়েছে, আমি শিওর। বুঝতে পেরেছি। তারপর? বোঝা যাচ্ছে পাহাড়ের গায়ের ছবিগুলোর কথাই বলা হয়েছে,
বলল অয়ন। কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা ছবির সাথে তীর চিহ্ন আছে। তাহলে প্রশ্ন হচ্ছে সঠিক ছবি কোনটা? 5 নম্বর লাইনটা খেয়াল কর। ইট ইজ মেড অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। মানুষ বা অন্যান্য প্রাণীর হাড় ক্যালসিয়াম আর ফসফেটে তৈরি। পাহাড়ে একা একটা ছবি হচ্ছে মরার খুলি। চেঁচিয়ে উঠল জিমি। ঠিক, বলল অয়ন। ডিনারে মুরগির মাংস খেতে খেতে বুঝতে পেরেছি ব্যাপারটা। মুরগির মাংস মানে মাংস খাওয়ার পর হাড্ডি দেখে? জিজ্ঞেস করলো জিমি। হ্যাঁ, মাথা ঝাঁকালো অয়ন। হা হা করে হেসে উঠল জিমি কথাটা শুনে। হাসিতে যোগ দিল অয়নও। পরদিন সকালে জ্যাক, মাইক আর মিকি আসতেই টিম আর বিগের ব্যাপারটা খুলে বলল অয়ন। সবশেষে বলল, এখন তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, টাকাগুলো খুঁজে বের করার কাছে যাবে নাকি যাবে না। আমি আর জিমি তো অবশ্যই যাব। আমরা যাচ্ছি, দ্বিধাহীন কণ্ঠে বলল জ্যাক। টিম আর বিগের ব্যাপারে ঝুঁকি নিয়েই আমি আর মাইক গ্রিন হিলে এসেছি। এখন ওদের হুমকিতে ফিরে যাবার প্রশ্নই ওঠে না। বিশেষ করে ধাঁধাটার সমাধান যখন প্রায় করে নিয়েছি আমরা সবাই। অবশ্য অয়ন, পুরো কৃতিত্বটা কিন্তু তোমার, অস্বীকার করার কোনো উপায় নেই। আমিও থাকছি তোমাদের সঙ্গে, বলল মিকি। তোমাদের এই অবস্থায় ফেলে আমার সটকে পড়াটা সম্ভব নয়। ঠিক আছে, বলল অয়ন। তোমরা যখন যেতে চাইছো আমার আপত্তি নেই। এখন একটা সুসংবাদ আছে, সঠিক চিহ্নটা চিনে ফেলেছি আমি। দাদার 5 আর 6 নম্বরের লাইনেই আছে সূত্র। পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলো অয়ন। শুনে মাথা নাড়ল সবাই। ঠিকই বলেছ তুমি, বলল জ্যাক। তাহলে কি আমরা এখনই রওনা হচ্ছি? অবশ্যই, বলল অয়ন। দেরি না করে চলো বেরিয়ে পড়ি। সাইকেলের প্যাডাল দ্রুত ঘুরিয়ে এগিয়ে চলল ওরা। পাহাড়ে পৌঁছে দেরি করল না, দ্রুত চিহ্ন আঁকার জায়গাটায় উঠল। মরার খুলির পাশে আঁকা তীর চিহ্নটা যেদিকে নির্দেশ করছে সেদিকে তাকিয়ে অয়ন বলল, ওদিকেই কোথাও লুকোনো আছে টাকাগুলো। চলো যাই, পা বাড়ালো মাইক। চলো, রওনা হলো অয়ন। তাকে অনুসরণ করলো অন্যেরা। ভীষণ দুর্গম পথটা, নুড়ি পাথরে ভরা। বারবার পা পিছলে যেতে চায়। কয়েকবার প্রায় পড়ে যাচ্ছিল ওরা। চলতে চলতে অনেকক্ষণ পর হঠাৎ জিমি হাত তুলে দেখালো, ওই যে দেখো। পাহাড়ের দেয়ালে আর একটা মরার খুলি আর তীর চিহ্ন খোদাই করা। তীর চিহ্নটা আরেক দিকে নির্দেশ করছে। শ্বাস ফেলে আবার রওনা হলো ওরা। এবার খানিকক্ষণ পরপরই একটা করে মরার খুলি আর তীর চিহ্ন দেখা যেতে লাগলো। আশার আলো জ্বলে উঠল ওদের মনে। পথের অবস্থা অনেক ভালো হয়ে এসেছে। ওই যে কতগুলো গুহা দেখা যাচ্ছে, একসময় আঙুল তুলে বলল মাইক। অন্যেরাও তাকালো। সত্যি বেশ কয়েকটা গুহামুখ দেখা যাচ্ছে। এই যে একটা চিহ্ন, দেখালো মিকি। তীর চিহ্নটা গুহাগুলোর দিকে নির্দেশ করছে। গুহায় তো আর যাব না আমরা, বলল অয়ন। গুহামুখগুলোকে পাশ কাটিয়ে যেতে হবে। আবার রওনা হলো ওরা। বেশ কিছুক্ষণ হাঁটলো, অথচ আশ্চর্যের ব্যাপার, আর কোনো চিহ্ন পাওয়া গেল না। একসময় দাঁড়িয়ে পড়লো ওরা। ব্যাপার কি? জিজ্ঞেস করলো জ্যাক। অনেকক্ষণ ধরে কোনো চিহ্ন খুঁজে পাচ্ছি না কেন আমরা? গভীরভাবে কি যেন চিন্তা করছিল অয়ন। জ্যাকের কথায় তার চিন্তায় ছেদ পড়ল। মুখ তুলে তাকিয়ে সে বলল, ভুল করেছি আমরা, চলো শেষ চিহ্নটার কাছে ফিরে যাই। ঘুরে উল্টো দিকে আবার চলতে শুরু করলো ওরা। শেষ চিহ্নটার কাছে ফিরে এলো। চিহ্নটার দিকে তাকিয়ে জ্যাক বলল, চিহ্নটার কোনো বিশেষত্বই নেই। আচ্ছা, এই গুহাগুলোর ভেতরে যেতে বলেনি তো? ইয়েস, লাফিয়ে উঠল অয়ন। তাই হবে। ধাঁধার 7 নম্বর লাইনে কি বলা হয়েছে? হোয়ার র্যাবিট লিভস। খরগোশ কোথায় বাস করে? গর্তে, বলল মিকি। ঠিক, বলল অয়ন। গুহা ও পাহাড়ের গায়ে এক ধরনের গর্ত। বলল জিমি। বুঝতে পারছি, গুহাতেই যেতে হবে আমাদের। কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হচ্ছে না। ওদিকে কমপক্ষে 15-16টা গুহা আছে। কোনটাতে যেতে হবে আমাদের? 2 আর 10, বিড়বিড় করে 8ম লাইনটা আওড়ালো অয়ন। এর মধ্যে নিশ্চয়ই লুকিয়ে আছে গুহাটা খুঁজে পাবার সংকেত। কিন্তু সেটা কি? জিজ্ঞেস করলো জ্যাক। এত অধৈর্য হলে চলবে না, বলল অয়ন। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে লাইনটা নিয়ে। চিন্তার কিছু নেই, শিগগিরই বের করে ফেলবে অর্থ। এখন চলো গুহাগুলোর সামনে দিয়ে একটা চক্কর দিয়ে আসি।
গুহামুখের সামনে দিয়ে ঘুরে এগোলো ওরা। গুনে দেখলো মোট 14টা গুহা। হঠাৎ পাহাড়ের ঢালের দিকে আঙুল তুলে মাইক বলল, ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, ঢালের মধ্যে আরেকটা পথ দেখছি, একদম আবছা। শর্টকাট পথ? ভুরুকোচকে জিজ্ঞেস করলো মিকি। তাই তো মনে হচ্ছে, বলল অয়ন। চলো এখান দিয়েই নিচে নেমে যাই, শুধু শুধু কষ্ট বাড়ানোর কোনো মানে হয় না। তাছাড়া এই পথটাও বেশ ভালো মনে হচ্ছে, নুড়িচুড়ি কম দেখা যাচ্ছে, আছাড় খাওয়ার সম্ভাবনা কম। ঠিকই বলেছে অয়ন। ওই পথ ধরে পাহাড় থেকে নেমে এলো ওরা। খুব কম সময় লাগলো নামতে। রাস্তায় নেমে পাহাড়ের দিকে তাকিয়ে অয়ন বলল, আবার এলে এই পথ ধরেই উপরে উঠতে হবে। সবাই ভালো করে চিনে নাও পথটা, একজন ভুল করলেও যেন অন্যদের ভুল না হয়। আচ্ছা, একটা কাঠি এখানে গেঁথে দিলে কেমন হয়? প্রস্তাব দিল জ্যাক। সবারই মনে ধরলো কথাটা। একটা ডাল কুড়িয়ে এনে নরম মাটিতে গেঁথে দিল ওরা। ডালটার মাথায় একটা সাদা রুমাল বেঁধে দিল। তারপর হেঁটে হেঁটে সাইকেলগুলো পর্যন্ত পৌঁছলো। তারপর ফিরে চলল। লাঞ্চের পর আবার আসবো আমরা এখানে, বলল অয়ন। তার আগে কিছু সময় আমরা ব্যয় করবো যথাযথ সমাধানের জন্যে। মিকি, তোমার কাছে স্কুলের জ্যামিতি বই আছে না? তা আছে, বলল মিকি, কিন্তু জ্যামিতি বই দিয়ে কী হবে? সেদিনও তো লাইব্রেরিতে একটা জ্যামিতি বই নিয়ে ঘাটাঘাটি করলে। রেমন্ড প্রাইসের 2 নম্বর চিঠিতে দেয়া সবগুলো সূত্রই আমরা ব্যবহার করেছি, বলল অয়ন, একটা বাদে। সেটা হলো জ্যামিতি সংকেত। 8 নম্বর লাইনের সমাধান কি ওটা দিয়েই করতে হবে? জিজ্ঞেস করলো জিমি। কিভাবে শিওর হচ্ছিস? ধাঁধাটার আর মাত্র 2 লাইন বাকি, বলল অয়ন। 9 নম্বর লাইনের চেয়ে 8 নম্বর লাইনটাই বেশি গোলে মেলে। আমার মনে হচ্ছে এটাই হওয়া উচিত। তাহলে শেষ লাইনটার অর্থ কি? জিজ্ঞেস করলো মিকি। সম্ভবত গুপ্তধন যেখানে আছে সেখানে একটা ক্রস চিহ্ন আঁকা আছে, বলল অয়ন। বাবার দেয়া ম্যাপও ক্রস চিহ্ন দেয়া ছিল, বলল জ্যাক। তাতে কি? বলল অয়ন। ম্যাপে তো আর গুপ্তধন নেই। বলল মাইক। তাহলে গুহাতেই হয়তো পাওয়া যাবে শেষ সূত্র। বলল অয়ন। মিকি, তাহলে তুমি রেডি থাকো, লাঞ্চের পর আমরা 4 জনে তোমাদের বাসায় যাব। আচ্ছা, বলল মিকি। কষ্টে ফিরল অয়ন আর জিমি। পরিশ্রমে সারা শরীর ঘেমে নিয়ে একাকার। সকালে একবার গোসল করেছে ওরা, লাঞ্চের আগে দ্বিতীয়বারের মতো করল। সন্ধ্যায় পাহাড় থেকে ফিরে হয়তো আরও একবার করতে হবে। গোসল সেরে বেরোতেই লাঞ্চের ডাক পড়ল।